আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, আমরা তিনটে জিনিস নিয়ে আজকে আলোচনা করব। একটা হলো বিলিরুবিন জন্ডিস, একটি হলো লিপিড, আর একটি হলো আয়রন সিলেক্টিভ ইলেকট্রোড। তিনটে চ্যাপ্টারই বায়োকেমিস্ট্রির চ্যাপ্টার এবং এগুলো সিআরির জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে বিলিরুবিনের ক্লাস নেওয়ার জন্য, তো আজকে আমি বিলিরুবিনের ক্লাস তোমাদের নেবো। নাও ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ বিলিরুবিন? কে বলতে পারবে? হোয়াট ইজ বিলিরুবিন? হোয়াট ডু ইউ মিন বাই বিলিরুবিন? জাস্ট একটা ওয়ার্ডে অ্যান্সার হবে। কে বলতে পারবে হোয়াট ইজ বিলিরুবিন? বিলিরুবিন ইজ, বলো কে বলতে পারবে? নো আইডিয়া? কারোর ব্রেকডাউন কোনো অফ আইডিয়া নেই? হিমোগ্লোবিন। অর্থাৎ মেটাবলিক এন্ড প্রোডাক্ট অফ হিম মেটাবলিজম বা হিমোগ্লোবিন মেটাবলিজম। তাহলে কি বললাম? মেটাবলিক এন্ড প্রোডাক্ট অফ হিম মেটাবলিজম। তাহলে যখন হিমোগ্লোবিন ভাঙছে, হিমোগ্লোবিনের ভেঙে যে হিম হচ্ছে, সেই হিম থেকে বিলিরুবিন তৈরি হচ্ছে, তাই তো? তো কথা হচ্ছে কেন আরবিসি ভাঙবে? হিম ভাঙা মানে আরবিসি ভাঙা, হিমোগ্লোবিন ভাঙা মানে আরবিসি ভাঙা। তো আমরা জানি যে আরবিসির একটি লাইফ স্প্যান বলে ব্যাপার আছে, যেই লাইফ স্প্যানটা হচ্ছে 90 থেকে 120 দিন। অর্থাৎ 90 থেকে 120 দিন এটা লাইফ স্প্যান। তো একটা আরবিসি সার্ভাইভাল হচ্ছে 90 থেকে 120 দিন, এটা সবাই আমরা জানি। তাহলে দেখো, যারা ওল্ড এজ হয়ে গেল, যারা ওল্ড এজ হয়ে গেল, তাহলে এগুলো ওল্ড এজ পার্সন, এল্ডারলি পার্সন, এন্ড দিজ আর ইয়ং পার্সন। এদের বলা হলো যে এখানে একটা এরকম একটা চেকপোস্ট রয়েছে। তা এই সবাইকে বলা হলো যে এই চেকপোস্টটাকে পার করতে। সবাই কি পার করতে পারবে? চেকপোস্টটা ধরো বন্ধ রয়েছে, ধরো বললো ডিঙিয়ে পার হতে হবে। তাহলে যারা ওল্ড এজ হয়ে গেছে দেখো, তারা কিন্তু ক্রস করতে পারেনি। বাট যারা ইয়ং, তারা কিন্তু সহজেই চেকপোস্টটাকে ক্রস করে আসতে পারে। তার মানে আমাদের বডিতে এমন একটি অর্গান রয়েছে, টাইনি অর্গান, যেই অর্গানটার কাজ হচ্ছে আরবিসির মেমব্রেন ইন্টিগ্রিটি, সেগুলোকে মনিটর করা। আমরা জানি যে আরবিসির যে সাইটোস্কেলিটন, আমি অ্যানিমিয়া পড়ানোর সময় বলেছিলাম, এখানে অ্যাঙ্কাইডিন, স্প্রেকটিন, এছাড়াও অনেক রকমের প্রোটিন এখানে থাকে, যেগুলো আরবিসি সাইটোস্কেলিটনকে তৈরি করে, যার জন্য আরবিসি কি ফ্লেক্সিবল হয়। তাহলে যত আরবিসি ওল্ডেজ হবে তত তার ফ্লেক্সিবিলিটি কমবে। এবং এই স্প্লিন এমন একটা চেকপোস্ট, যেই চেকপোস্টের কাজ হচ্ছে প্রতিটি আরবিসি কে চেক করা, অর্থাৎ তার মেমব্রেন ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা, বা তার মধ্যে কোনো ডিফর্মিটিস রয়েছে কিনা, বা সেই আরবিসি কোনো ব্রেকডাউন হয়েছে কিনা, এগুলো সব ডিটারমাইন করে, সব এগুলো ডিটেক্ট করে স্প্লিনিক সাইনোসয়েড থাকে, সেই স্প্লিনিক সাইনোসয়েডে এই ডিটেকশন হয়। এবং যদি কোনো অ্যাবনর্মাল কোনো কিছু খুঁজে পায়, তাহলে তৎক্ষণাৎ স্প্লিনিক ম্যাক্রোফাজ সেই সেলটাকে ফ্যাগোসাইটোসিস করে ফেলে বা এনগালফ করে ফেলে। তাহলে আমরা বলতে পারি স্প্লিন ইজ জাস্ট লাইক এ চেকপোস্ট। অর্থাৎ যারা ওল্ড এজ হয়ে গেল, বা যেই আরবিসি গুলো ডিফর্মড আরবিসি বা ডিস্টর্টেড আরবিসি, দে ক্যান নট দে ক্যান নট পাস থ্রু দ্য স্প্লিন। হয়তো তারা স্প্লিনে ঢুকবে, কিন্তু স্প্লিন থেকে আর বেরোতে পারবে না। কারণ স্প্লিনের মধ্যে এমন কিছু মেকানিজম রয়েছে, যেই মেকানিজম গুলো, যেগুলো অ্যাবনর্মাল আরবিসি বা যেগুলো ওল্ডেজ আরবিসি, সেই ওল্ডেজ আরবিসি গুলোকে ওখানে কি করে আটকে দেয়। এবং সেখানে যে স্প্লিনিক ম্যাক্রোফাজ রয়েছে, সেই স্প্লিনিক ম্যাক্রোফাজ সেই আরবিসি গুলোকে ব্রেকডাউন করে দেয়। তো এই হচ্ছে জেনারেল সিস্টেম। অর্থাৎ 120 দিন পর আরবিসি গুলো কোথায় যায়, এটা হলো তার অ্যান্সার। এবার কি হয়, যে আরবিসি গুলো যে আরবিসি গুলো ওল্ডেজ আরবিসি, দে আর ফ্যাগোসাইটোসড বাই স্প্লিনিক ম্যাক্রোফাজ। এবার এই ম্যাক্রোফাজ আরবিসি গুলোকে দেখো এখানে কি করেছে, এনগালফ করে ফেললো। এনগালফ করে এই আরবিসি গুলোকে লাইসিস করে দেবে। তাহলে লাইসিস করলে কি হবে? লাইসিস করলে হিমোগ্লোবিন বেরিয়ে আসবে। আমরা জানি যে হিমোগ্লোবিন আমি যখন পড়িয়েছিলাম কি বলেছিলাম, যে হিম এবং গ্লোবিন থাকছে, দুটো আলফা চেন, দুটো বিটা চেন, এবং 4টি হিম মলিকুল থাকছে একটি হিমোগ্লোবিনে। তাহলে এই ম্যাক্রোফাজের মধ্যে কি হচ্ছে, ম্যাক্রোফাজের মধ্যে এই হিম এবং গ্লোবিন আলাদা হয়ে যাচ্ছে, এবং গ্লোবিন আবার অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে চলে যাচ্ছে অন্য কাজে, মানে গ্লোবিন থেকে আবার অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস হচ্ছে। এবার যেটা হিম পড়ে রইলো, অ্যাজ হিম কন্টেন্স আয়রন,
যেহেতু হিমের মধ্যে কি রয়েছে, আয়রন রয়েছে, সুতরাং এই হিমটাকে আমাদের শরীরের বাইরে ছেড়ে দেওয়া যাবে না, কারণ আয়রন টক্সিসিটি তৈরি হবে। ফলে কি হবে, ফলে এখানে যে মেকানিজম রয়েছে সেই মেকানিজমের মাধ্যমে হিম থেকে আয়রন চলে যাবে। দেখো হিম থেকে আয়রনটা কি হলো, কার্বন মনোক্সাইড, তাহলে হিম থেকে কার্বন মনোক্সাইড চলে গেল আর আয়রনটা চলে গেল, কোনটা পড়ে থাকলো, রিং স্ট্রাকচারটা পড়ে থাকলো, যেটাকে প্রোটোপ্রোপাইরিন রিং বলা হয়। এবং সেই রিংটা যে তৈরি হলো, যদি সেই রিং থেকে আয়রন এবং কার্বন মনোক্সাইড চলে যায়, তখন যে রিং লাইক স্ট্রাকচারটা তৈরি হয়, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি বিলিভার্ডিন। এবং ম্যাক্রোফেজের মধ্যে বিলিভার্ডিন রিডাক্টেস কি করে, এটাকে আলটিমেটলি বিলিরুবিনে কনভার্ট করে। তাহলে বিলিরুবিনে কেন কনভার্ট করছে, কি কারণে বিলিরুবিনে কনভার্ট করলো? প্রথম হচ্ছে হিমের মধ্যে আয়রন থাকছে, সেই আয়রন ক্যান কজ আয়রন টক্সিসিটি। এন্ড সেকেন্ড থিং ইজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এই যে হিম বা ব্রোকেন ডাউন হিম, এগুলোকে কিন্তু সহজে আমরা কিডনির মাধ্যমে বার করতে পারবো না, কিডনি ড্যামেজের সম্ভাবনা থাকছে। ঠিক আছে, হিম হিম কি হয়, হিমোগ্লোবিন ইজ প্রিটি ফিল্টার্ড বাই কিডনি, বাট ইন দিস কেস ইট কজেস ড্যামেজ টু দ্য কিডনি। ঠিক আছে, তো সেই কারণে কি হয়, সেই কারণের জন্য আমাদের কি করতে হবে, এই হিম থেকে আয়রনটাকে লিবারেট করে সেটাকে বিলিরুবিনে কনভার্ট করে এবং সাবসিকুয়েন্টলি বিলিরুবিনে কনভার্ট করে সেটাকে একটা নন ওয়াটার সলিউবল প্রোডাক্টে কনভার্ট করা হয়। তাহলে এই যে বিলিরুবিন তৈরি হলো দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য বিলিরুবিন। এই বিলিরুবিন হচ্ছে একটা ওয়াটার ইনসলিউবল প্রোডাক্ট। আপাতত ক্লিয়ার হলো। তাহলে বিলিরুবিন অ্যাকচুয়ালি কোথায় তৈরি হয়, বিলিরুবিন অ্যাকচুয়ালি কিন্তু তৈরি হয় স্প্লিনে, এটা মনে রাখতে হবে। তাহলে বিলিরুবিন, the main synthetic site of the bilirubin is spleen, not liver. লিভারে কিন্তু বিলিরুবিন তৈরি হয় না, লিভারে বিলিরুবিনের কনজুগেশন, এটা মনে রাখতে হবে। তাহলে বিলিরুবিন কোথায় তৈরি হচ্ছে, স্প্লিনে তৈরি হচ্ছে। স্প্লিনের কোথায় তৈরি হচ্ছে না, স্প্লিনিং ম্যাক্রোফেজে বিলিরুবিন জেনারেট হচ্ছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবার পার ডে আমাদের শরীরে কতটা বিলিরুবিন তৈরি হয়, খুব এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, আমার নোটেও দেখবে রয়েছে। পার ডে বিলিরুবিন কতটা তৈরি হয়, কি কারো জানা আছে? পার ডে বিলিরুবিন কতটা তৈরি হয় আমাদের বডিতে পার ডে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। পার ডে কতটা বিলিরুবিন তৈরি হয়? দ্য ভ্যালু ইজ 250 to 300 মিলিগ্রাম। এটা নোটে পেয়ে, আমি লিখছি না, এটা নোটে পেয়ে যাবে। আর 1 গ্রাম হিমোগ্লোবিন থেকে কতটা পরিমাণ বিলিরুবিন তৈরি হয়? 1 গ্রাম হিমোগ্লোবিন যদি আমরা কনসিডার করি, তাহলে কতটা বিলিরুবিন তৈরি হয়? সেটা হচ্ছে 35 মিলিগ্রাম। ক্লিয়ার হলো? তাহলে 35 মিলিগ্রাম বিলিরুবিন ইজ জেনারেটেড ফ্রম 1 গ্রাম অফ হিমোগ্লোবিন। ঠিক আছে, আর প্রত্যেক দিন আমাদের কত গ্রাম হিমোগ্লোবিন ব্রোকেন ডাউন হয়? কত গ্রাম হিমোগ্লোবিনে ব্রেকডাউন হয়? দ্যাট ইজ 6 গ্রাম অফ হিমোগ্লোবিন ইজ ব্রোকেন ডাউন ইন এভরি ডে ইন এ নর্মাল অ্যাডাল্ট পার্সন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবার এটা আমাদের কি করতে হবে, বার করতে হবে। কিভাবে আমরা সাধারণত এক্সক্রিট করি? আমরা খুব স্বাভাবিকভাবেই কোনো কিছু ইউরিনের মাধ্যমে এক্সক্রিশনটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা খুব কনভেনিয়েন্ট। ওই জন্য আমরা ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড সব ইউরিনের মাধ্যমে এক্সক্রিট করে দিই। কিন্তু বিইং এ ইমমিসিবল and water non-soluble, bilirubin cannot be excreted through the urine. তাহলে কি করতে হবে এটাকে? তাহলে এটা একটা লিভারের একদম সিম্পলিফাইড ডায়াগ্রাম, একটা লিভারের একদম সিম্পলিফাইড ডায়াগ্রাম। তাহলে কি করতে হবে, এই যে বিলিরুবিনটা, এই বিলিরুবিনটাকে কি করতে হবে, সলিউবল করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এটা হলো আমাদের স্প্লিন। দিস ইজ আওয়ার স্প্লিন, স্প্লিনিক ম্যাক্রোফাজ। এই ম্যাক্রোফাজের মধ্যে বিলিরুবিন তৈরি হয়েছে, এখানে বিলিরুবিনকে আমি ইয়েলো কালার দিয়ে দেখিয়েছি। এবার এই বিলিরুবিনটা কি হবে, এই বিলিরুবিনটা স্প্লিন থেকে ডাইরেক্টলি কোথায় চলে আসবে, আমাদের সার্কুলেশনে চলে আসবে। এবং যখনই সার্কুলেশনে আসবে তখন ইট উইল বাইন্ডস টু অ্যালবুমিন। তবে এখানে অ্যালবুমিনের সঙ্গে বিলিরুবিনটা বাইন্ড হয়েছে। কেন অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড হলো? কারণ অ্যালবুমিন ইজ এ ক্যারিয়ার পার্টিকেল। অ্যালবুমিন হচ্ছে অনেকের গার্জেন। অনেকে ধরো একটা আননোন জায়গাতে চলে এলো, যখন কেউ, ধরো তুমি একটা কোথাও আননোন জায়গাতে চলে গেছো, তুমি চিনতে পারছো, তুমি কি করে লোককে জিজ্ঞেস করবে বা কেউ তোমাকে গাইড করে দেবে? তো এখানেও অ্যালবুমিন হচ্ছে অনেকটা গাইডের মতো কাজ করে, অর্থাৎ একে ক্যারি করে নিয়ে যায়। কারণ বিলিরুবিন ন্যাসেন্ট বিলিরুবিন, বিলিরুবিন জানে না বিলিরুবিন কোথায় যেতে হবে। তাহলে অ্যালবুমিন কি করে, অ্যালবুমিন তৈরি করে। এই অ্যালবুমিন উইল ক্যারি দ্য বিলিরুবিন টু দ্য লিভার। তাহলে দেখো কি হলো, এই বিলিরুবিনটাকে লিভারের মধ্যে নিয়ে এলো। ঠিক আছে,
এবার কি হলো, ধরো তুমি একটা আননোন জায়গাতে গেছো, ধরো কেউ তোমাকে গাইড করছে, ধরো তুমি সেই তোমার ডেস্টিনেশনে তোমাকে পৌঁছে দিল, তাহলে সে কি আর তোমার সঙ্গে থাকবে? সে তোমার সঙ্গে নিশ্চয়ই থাকবে না, কারণ তার কাজ শেষ, সে এবার চলে যাবে। তাহলে এখানে কি হলো, এখানে এই যে বিলিরুবিনটা ডিসোসিয়েট হয়ে গেল, তাহলে অ্যালবুমিন থেকে বিলিরুবিন ডিসোসিয়েট হয়ে গেল। এইবার এই যে বিলিরুবিনটা তৈরি হলো, এই বিলিরুবিনটাকে বলা হয় আনকনজুগেট বিলিরুবিন, অর্থাৎ অ্যালবুমিন, when অ্যালবুমিন binds to the bilirubin then it is called আনকনজুগেট বিলিরুবিন। আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা, আনকনজুগেট বিলিরুবিন। ওকে, এইবার কি করতে আমি বলেছিলাম, আনকনজুগেট বিলিরুবিন ইজ ওয়াটার ইনসলিবল। আনকনজুগেট বিলিরুবিন কিন্তু ওয়াটারে মেশে না, ফলে এটাকেও কিন্তু আমরা ইউরিন দিয়ে বার করতে পারবো না। তাহলে দেখো, ইউরিন দিয়ে কিন্তু বার করতে পারবো না। তাহলে এইটা সলিবল হওয়ার জন্য ইট উইল গো টু দ্য লিভার, এবং লিভারে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, ঠিক সেইখানে একটি এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম। বললাম ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম, বা ইউডিপি জিটিও বলা হয়, ইউডিপি জিটিও অনেক সময় বলা হয়। তো এই এনজাইমটা কি করবে, এই এনজাইমটা দেখো বিলিরুবিনের সঙ্গে গ্লুকুরোনিক অ্যাসিডের একটা কনজুগেশন করবে, তখন আমরা এই বিলিরুবিনটাকে কি বিলিরুবিন বলবো? কনজুগেট বিলিরুবিন বলবো। কনজুগেট বিলিরুবিন বিং ওয়াটার সলিবল, ইট ক্যান বি এক্সক্রিটেড থ্রু ইউরিন। ঠিক আছে, কিন্তু কনজুগেট বিলিরুবিন কি ডাইরেক্টলি ইউরিনের মধ্যে এক্সক্রিট হয়? ইয়েস অর নো? কনজুগেট বিলিরুবিন লিভারে তৈরি হলো, এবং কনজুগেট বিলিরুবিন অবশ্যই ওয়াটার সলিবল, কিন্তু কনজুগেট বিলিরুবিন সরাসরি কি ইউরিনের মাধ্যমে বেরোতে পারে? ইয়েস অর নো? কনজুগেট তো বেরোয় না, কারণ গার্ড হতে চান। তাহলে বেরোবে না, তাহলে উত্তর হলো বেরোবে না। তাহলে কি করতে হবে, তখন লিভার থেকে দেখো, তাহলে লিভারের নিচে কি রয়েছে? কমন বাইল ডাক্ট, এবং কমন বাইল ডাক্টের এটাকে কি ডাক্ট বলা হয়? সিস্টিক ডাক্ট, এবং সিস্টিক ডাক্টের সঙ্গে কি যুক্ত? গল ব্লাডার, তাই তো? তাহলে এটাকে বলে কমন বাইল ডাক্ট। তাহলে কি হলো, এই যে কনজুগেট, দেখো এই কনজুগেট বিলিরুবিন তৈরি হলো লিভারে, লিভারের সেল কনজুগেট বিলিরুবিন তৈরি করলো, এবং কনজুগেট বিলিরুবিন যে আমাদের লিভারের যে বাইল ক্যানালগুলি রয়েছে, সেই বাইল ক্যানালগুলোর মাধ্যমে আমাদের কোথায় এলো না? কমন বাইল ডাক্টে এলো। এবং কমন বাইল ডাক্ট কার সঙ্গে যুক্ত থাকে? প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে যুক্ত থাকে। এবং কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট যেই জায়গাতে, এটা হচ্ছে স্মল ইন্টেস্টিন, এই ইয়েলো কালারটা হচ্ছে স্মল ইন্টেস্টিন, তাহলে এই কমন বাইল ডাক্ট এবং আমাদের যে প্যানক্রিয়াটিক ডাক্ট রয়েছে, যেটা একটা ওপেনিং এর মাধ্যমে, একটা অরফিসের মাধ্যমে স্মল ইন্টেস্টিনে উন্মুক্ত হয়, সেই অরফিসটার নাম অ্যাম্পুলা অফ স্ফিংক্টার ভাটার। অফ ওডি। ঠিক আছে, না, অ্যাম্পুলা অফ ভাটার। ঠিক আছে, ভাটের অনেক সময় ভাটার বা ভাটের অনেক সময় বলা হয়। ঠিক আছে, এবার কি হলো, এবার সিম্পলি এই কনজুগেট বিলিরুবিনটা কমন বাইল ডাক্ট হয়ে অ্যাম্পুলা অফ ভাটার হয়ে স্মল ইন্টেস্টিনে এলো। এবার আমরা জানি যে, এবার দেখো এই দেখো এই চলে এসছে, বুঝতে পারছো তো? আমি কোথায় দেখাচ্ছি, এই জায়গাটা ভালো করে দেখো, এই দেখো কনজুগেট বিলিরুবিন লিভার থেকে কোথায় চলে এসছে? স্মল ইন্টেস্টিনে চলে এসছে। এসছে কিনা? এসছে তো, বেশ। এবার কি হলো, এবার এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াল অ্যাকশনের জন্য কি হয়, এই গ্লুকুরোনিক অ্যাসিড থেকে বিলিরুবিনটা সেপারেট হয়ে যায়, এদের আবার ছাড়াছাড়ি হয়ে যায়। একবার ছাড়াছাড়ি হয়েছিল অ্যালবুমিনের সঙ্গে, যখন তৈরি করেছিল আনকনজুগেট বিলিরুবিন। তো এইবারে কি হলো, এবার এই কনজুগেট বিলিরুবিনটা যখনই আমাদের স্মল ইন্টেস্টিন এলো, এরা একে অপরকে ছেড়ে দিল। এবার আমাদের স্মল ইন্টেস্টিনে অনেক ব্যাকটেরিয়া থাকে, ওরা কি করে, ওরা এই বিলিরুবিনকে অক্সিডাইজ করে দেয়। অক্সিডাইজ করলে কি তৈরি হয়? ইউরোবিলিনোজেন, এটাকে বলা হয় ইউরোবিলিনোজেন। নেক্সট, বিলিরুবিন এগেন অক্সিডাইজড অ্যান্ড ইট ইজ কল্ড স্টার্কোবিলিনোজেন। এইবার এই যে বিলিরুবিন অক্সিডাইজড হয়ে ইউরোবিলিনোজেন তৈরি হলো, এই ইউরোবিলিনোজেন কিন্তু ওয়াটার সলিবল, এবং এই ইউরোবিলিনোজেন ডাইরেক্টলি আমাদের ব্লাডের মধ্যে চলে আসে, এবং ব্লাড থেকে এটা ফিল্টার, কিডনি দিয়ে ফিল্টার হয়ে দেখো ইউবিজি ইউরোবিলিনোজেন এটা আমাদের বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, এবং কিছুটা ইউরোবিলিনোজেন আবার কনভার্ট হয় কিসে? স্টার্কোবিলিনোজেনে, এবং এই স্টার্কোবিলিনোজেন স্টুলের সঙ্গে স্টুলের সঙ্গে বেরিয়ে যায়, বা স্টুলের সঙ্গে এক্সক্রিট হয়। তাহলে স্টার্কোবিলিনোজেন, তাহলে বিলিরুবিন ইজ এক্সক্রিটেড ভায়া টু মেথড বা টু compound. First compound is urobilinogen that is excreted through the urine, and another one is starcobilinogen that is
কাম আউট অফ আওয়ার বডি উইথ দ্য স্টুল। সেই জন্য স্টুলের কালার কি হয়, ইয়েলো হয়, ব্রাউনিশ ইয়েলো হয়, এবং সেই জন্য ইউরিনের কালারও স্ট্র কালার হয়ে থাকে। তাহলে কেন হয় না, ইউরোবিলিনোজেন এবং স্টার্কোবিলিনোজেন দুটো থাকার জন্য তার স্টুল এবং ইউরিনের যে ক্যারেক্টারিস্টিক্স কালার, সেই ক্যারেক্টারিস্টিক কালারটা আমরা দেখতে পাই। তাহলে এই হচ্ছে খুব সিম্পলিফাইড ভাবে একটা বিলিরুবিন মেটাবলিজমের আমি একটা ধারণা দিলাম। তাহলে কোনটা কনজুগেট বিলিরুবিন, কোনটা আনকনজুগেট বিলিরুবিন, আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, এবার এবার জন্ডিস। এবার জন্ডিস নিয়ে একটু বলি। জন্ডিস কি কারো জানা আছে? হোয়াট ইজ জন্ডিস? জন্ডিস কি? জন্ডিস হচ্ছে, আমরা জানি যে নর্মাল বিলিরুবিন লেভেল, টোটাল বিলিরুবিন হচ্ছে 0.1 থেকে 1.3 mg/dl। এটা হচ্ছে টোটাল বিলিরুবিনের নর্মাল রেঞ্জ। প্রত্যেকটা বিলিরুবিনের ক্ষেত্রে টোটাল বিলিরুবিন, কনজুগেট বিলিরুবিন, আনকনজুগেট বিলিরুবিন, এগুলোর কি থাকে, নর্মাল রেঞ্জ থাকে। তাহলে যদি বিলিরুবিনের ভ্যালু 2 হয়, তাহলে কি আমি জন্ডিস বলবো? যদি বিলিরুবিনের ভ্যালু 2 হয়, নর্মাল ভ্যালু Greater হচ্ছে than 2 0.1 থেকে 1.3, গ্রেটার দেন 2.5, তাহলে টোটাল বিলিরুবিনের ভ্যালু যখন গ্রেটার দেন 2.5 হবে, তখন আমাদের স্কিনে ইয়েলোইশ ডিসকালারেশন এবং চোখের যে স্ক্লেরা, এখানে ইয়েলোইশ ডিসকালারেশন দেখা যায়। এই দুটো হচ্ছে জন্ডিসের আইডেন্টিফাইং ক্যারেক্টার, ইয়েলোইশ অফ দ্য স্কিন অ্যান্ড ইয়েলোইশ অফ দ্য স্ক্লেরা, চোখের যে সাদা অংশ সেটাকে স্ক্লেরা বলা হয়। ঠিক আছে, তাহলে এই দুটো যদি হয় তখনই সকাল জন্ডিস বলবো। অর্থাৎ কারোর বিলিরুবিন ভ্যালু যদি 2.2 হয় বা 2.0 হয় বা 1.9 হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি হাইপার বিলিরুবিনিমিয়া, বাট ইট নট অ্যাসোসিয়েটেড উইথ জন্ডিস। জন্ডিস তখনই আমরা বলবো যখন ইয়েলো কালার অ্যাপিয়ার করবে। ইয়েলো, জন্ডিস কথাটা এসছে অ্যাকচুয়ালি ইয়েলো থেকে। ঠিক আছে, জন্ডিস কথাটা অ্যাকচুয়ালি এসছে গ্রিক ওয়ার্ড, এগুলো এগুলো হচ্ছে ইয়েলো থেকে। বোঝা গেল? এবারে জন্ডিসের দুটো দুটো কারণে জন্ডিস হতে পারে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস আর একটা হলো প্যাথোলজিক্যাল জন্ডিস। হোয়াট ইজ ফিজিওলজিক্যাল জন্ডিস? ফিজিওলজিক্যাল জন্ডিস এটা নর্মাল ক্ষেত্রে হতে পারে, মানে যেটা হচ্ছে আমাদের ফিজিওলজির একটা পার্ট, নর্মাল ফিজিওলজির একটা পার্ট। যেমন নিউবর্ন বেবি, আমরা জানি যে নিউবর্ন বেবির ক্ষেত্রে কি হয়, জন্মের সঙ্গে সঙ্গে এদের একটা খুব হাইপার বিলিরুবিনিমিয়া দেখা যায়। তো সেটা নর্মাল। কারণ কেন নর্মাল? কারণ বাচ্চাদের ক্ষেত্রে হিমোলাইসিসের পরিমাণ অনেক বেশি থাকে এবং লিভার ডেভেলপ করতে করে না ঠিক মতো। ফলে যে সমস্ত কনজুগেশনের জন্য যে সমস্ত এনজাইমগুলো রিকোয়ার্ড, মানে ইউডিপি, গ্লুকোনোলাইট ট্রান্সফার, যেগুলো ডেভেলপ করে না। ফলে কি হয়, নিউ বর্নদের ক্ষেত্রে বিলিরুবিন বাড়ে। তাহলে নিউ বর্নদের ক্ষেত্রে বিলিরুবিন তো বাড়ছে, কিন্তু কোন ধরনের বিলিরুবিন বাড়ে বলতে পারবে কি? নিউ বর্ন বেবিদের ক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিন বেশি থাকে। বিলিরুবিন বেশি থাকার কারণ হচ্ছে একটা, ফার্স্ট রিজন ইজ, প্রথম যে কারণ সেটা হচ্ছে কি কি কারণে আমাদের এই ধরনের আমরা দেখতে পাই, এই ধরনের কন্ডিশন দেখতে পাই, কে কে বলতে পারবে? একটা তো বললাম, লিভার ঠিক মতো ডেভেলপ হয় না, লিভার ইজ আন্ডার ডেভেলপ। একটা সেকেন্ড ওয়ান ইজ অ্যান্টিবডি রিঅ্যাকশন। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন কেন হবে? সেটা তো হিমোলাইটিস অফ নিউবর্ন, সেটাও হতে পারে। হিমোলাইটিস অফ নিউবর্ন, হিমোগ্লোবিন অনেক অ্যান্টিজেন বেশি অ্যান্টিবডি, পরিমাণে কনজুগেশন হচ্ছে না তার জন্য। হ্যাঁ হ্যাঁ, একটা হলো কনজুগেশন হচ্ছে না, সেকেন্ড হচ্ছে হিমোলাইটিস অফ নিউ, অ্যান্টিজেন অ্যান্টিবডি কোনো, এটা কোনো উত্তর হলো না, বলতে হবে হিমোলাইটিস অফ নিউবর্ন। আরেকটা কারণে হতে পারে যেটাকে বলা হয় ব্রেস্ট মিল্ক জন্ডিস। হোয়াট ইজ ব্রেস্ট মিল্ক জন্ডিস? ব্রেস্ট মিল্ক জন্ডিস মানে হচ্ছে যারা ব্রেস্ট ফিড করছে, যে সমস্ত বেবিরা, তাদের জন্ডিস দেখা যেতে পারে। কি হয়, ব্রেস্ট মিল্ক রয়েছে, ব্রেস্ট মিল্কের মধ্যে কিছু ইনহিবিটরি সাবস্টেন্সেস থাকে, যেই সাবস্টেন্স গুলো কিন্তু কনজুগেশনে একটা হিন্ডারেন্স তৈরি করে, ফলে কনজুগেশন হতে পারছে না। তো এই কারণের জন্য আমাদের ফিজিওলজিক্যাল জন্ডিস দেখা যায়, যেগুলো নর্মাল, এবং আফটার দ্য ম্যাচুরেশন, উইথ দ্য ম্যাচুরেশন ইট গোজ অ্যাওয়ে, এটা চলে যায়। ঠিক আছে, তাহলে যত ম্যাচুরি হতে থাকে একটা বেবি, তত এই ব্যাপারগুলো চলে যেতে থাকবে, আস্তে আস্তে বিলিরুবিনের ভ্যালু নর্মাল হতে থাকে। ওকে, তাহলে এটা নর্মাল। এবার যে প্যাথোলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস মানে কি? এটা যেমন ফিজিওলজিক্যাল জন্ডিস বেসিক্যালি এটা বেবিদের হয়, নিউ বর্নদের ক্ষেত্রে হয়। প্যাথোলজিক্যাল জন্ডিস কিন্তু অ্যাডাল্ট এবং সমস্ত ফিমেল, মেল, নিউবর্ন, নিওনেট সমস্ত কিছুর ক্ষেত্রে হতে পারে। প্যাথোলজিক্যাল জন্ডিস আর ক্যাটাগরাইজ ইনটু 3 ক্যাটাগরি। ফার্স্ট ওয়ান ইজ হিমোলাইটিক জন্ডিস, সেকেন্ড ওয়ান ইজ হেপাটিক জন্ডিস, এবং থার্ড ওয়ান ইজ পোস্ট হেপাটিক জন্ডিস। নাও হিমোলাইটিক জন্ডিস দেখে নেওয়া যাক। হোয়াট ইজ হিমোলাইটিক জন্ডিস? দিস ইজ দ্য স্কিমাটিক ডায়াগ্রাম অফ হিমোলাইটিক জন্ডিস। হিমোলাইটিক জন্ডিস কেন হয়? হিমোলাইসিস যখন বেশি হয়, হিমোলাইটিক জন্ডিস তখনই হবে যখন হিমোলাইসিসের পরিমাণ বেড়ে যাবে। কোন কোন ক্ষেত্রে হিমোলাইসিসের পরিমাণ বাড়তে পারে? তোমরা জানো যে হিমোলাইসিস কি কি ক্ষেত্রে হতে পারে? G6PD deficiency, hemolytic disease of newborn, thalassemia,
অটো ইমিউন হিমোলাইটিক ডিজিজ, ড্রাগ ইনডিউসড হিমোলাইটিক ডিজিজ, এই সমস্ত কারণের ক্ষেত্রে আরবিসি ব্রেকডাউন ঠিক হয়, মানে আরবিসি ব্রেকডাউনটা বেড়ে যায়। আরবিসি ব্রেকডাউন যখন বেড়ে যাবে, এখানে দুখানা জিনিস দেখো, এখানে আমি দেখেছি ভালোভাবে। প্রথম কথা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস যাদের হচ্ছে তাদের কিন্তু লিভার ইজ ওকে, লিভার একদম হাসছে, লিভার ইজ হাসছে, লিভার ইজ স্মাইলিং, বাট আরবিসি ইজ ক্রাইং। তার মানে কি, লিভারে কোনো সমস্যা নেই, প্রবলেমটা রয়েছে আরবিসি, মানে আরবিসি ইজ ভেরি ভেরি স্যাড। ওয়াই আরবিসি ইজ ভেরি ভেরি স্যাড? বিকজ দেয়ার ইজ এ লটস অফ হিমোলাইসিস। ব্যাপারটা বোঝা গেল? ফলে এবার আরবিসি ভাঙছে, আরবিসি ভাঙলে কি হবে? যত আরবিসি ভাঙবে তত বেশি হিম তৈরি হবে, তত হিম থেকে তত বেশি আনকনজুগেট বিলিরুবিন তৈরি হবে। ঠিক আছে? তাহলে হিমোলাইটিক জন্ডিসে আমরা দেখতে পাচ্ছি যে কনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাচ্ছে, আনকনজুগেটেড বিলিরুবিন আমাদের ব্লাডে বেড়ে যাচ্ছে, বাট কনজুগেটেড বিলিরুবিন ইজ নর্মাল। হোয়াই? কনজুগেটেড বিলিরুবিন নর্মাল কেন? আর আনকনজুগেট বিলিরুবিন তো অ্যাবনর্মাল হবেই, কারণ হিমোলাইসিস বাড়ছে মানে আনকনজুগেট বিলিরুবিন বাড়ছে। কিন্তু কনজুগেট বিলিরুবিন, হোয়াই লিভার তো কনজুগেট নর্মাল বিলিরুবিন ইজ আছে, নট, কনজুগেট হতে গেলে লিভার লিভারে ইজ আসতে নর্মাল, হবে। লিভার ইজ নর্মাল। ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? তাহলে লিভার নর্মাল, লিভারে কোনো সমস্যা নেই। কিন্তু আর কি দেখা যাচ্ছে? আর আমরা দেখছি ইউরিনে ইউরোবিলিনোজেন বেশি। ইউরোবিলিনোজেন বেশি কেন? ওয়াই ইউরোবিলিনোজেন ইজ মোর? এবার এই ছবিটা একটু দেখো, কি বলছে? লিভার ইজ ওকে, লিভারের কোনো সমস্যা নেই, কিন্তু লিভার বলছে যে আই এম ওকে বাট টু মাচ ওয়ার্কলোড। এবার আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট হ্যাপেন, তখন বলছে ও নর্মালি আই প্রসেস 10 ইউনিট বিলিরুবিন। তখন ও দুঃখের সঙ্গে বলছে যে আমি রোজ 10 ইউনিট বিলিরুবিন থেকে 10 ইউনিট ইউরোবিলিনোজেন বানাই, আমাকে বানাতে হয়। কিন্তু কিন্তু বাট ইন কেস অফ হিমোলাইটিক জন্ডিস আই হ্যাভ টু প্রসেস 40 ইউনিট অফ বিলিরুবিন, মানে লিভারকে কি করছে? ওভারওয়ার্ক করতে হচ্ছে। তখন লিভার দুঃখের সঙ্গে জানাচ্ছে যে আই হ্যাভ টু প্রসেস 40 ইউনিট বিলিরুবিন। 40 ইউনিট বিলিরুবিন মানে 40 ইউনিট ইউরোবিলিনোজেন, তাই তো? তার মানে কি হচ্ছে? যত বেশি আনকনজুগেট বিলিরুবিন বাড়বে, তার মানে এটা বোঝা গেল, যত বেশি আনকনজুগেট বিলিরুবিন বাড়বে, যদি লিভার ওকে থাকে, এখানে কিন্তু লিভার ওকে আছে, ঠিক আছে, লিভার হেলদি আছে, কিন্তু লিভার একটু ওয়ার্কলোড বেশি বলে টায়ার্ড হয়ে পড়েছে, ওভারওয়ার্ক করেছে, সেই জন্য এটা দেখানো রয়েছে। তাহলে যদি লিভার ওকে থাকে, যদি আনকনজুগেট বিলিরুবিন বাড়ে, তাহলে অবশ্যই ইউরোবিলিনোজেনও কিন্তু বাড়বে। তাহলে এটুকু বোঝা গেল আমাদের, যদি হিমোলাইটিক জন্ডিস হয় তাহলে কনজুগেট বিলিরুবিন নর্মাল থাকে, আনকনজুগেট বিলিরুবিন বেড়ে যায়, এবং ইউরোবিলিনোজেন উইল ইনক্রিজ। আশা করি বোঝাতে পারলাম। কোনো কনফিউশন আছে কারো তাহলে কি এই ব্যাপারটা? সেই ইউরিনে কি স্যার স্ট্রিপে ইউরিনোপ্লিজম প্রেজেন্ট থাকবে? অবশ্যই অবশ্যই। এবার আমরা ইউরিন যখন টেস্ট করবো, দেখো ইউরিনে কি হবে। ইউরিনে আমরা যখন ইউরোবিলিনোজেন টেস্ট করব, তখন আমরা দেখবো সেটা পজিটিভ। কিভাবে টেস্ট করা হয় ইউরিনে স্যার ইউরোবিলিনোজেন, কোন বলছিলাম যে, মেথডে করা হয়? হ্যালো হ্যাঁ, স্যার, বলো। বলছিলাম যে কনজুগেট বিলিভার বাড়ছে, তখন লিভারে এসে হ্যাঁ, সবগুলো তো কনজুগেট হচ্ছে, তাহলে কনজুগেটটাও তো বাড়বে। লিভারে কনজুগেট হচ্ছে, কিন্তু লিভার থেকে তো আবার ব্লাডে ব্যাকফ্লো করছে না। এটাই তো ভুল ধারণা লোকে, লোকে ভাবছে যে কনজুগেট বিলিরুবিন তো বাড়ছে, কনজুগেট বিলিরুবিন লিভারে বেশি তৈরি হচ্ছে। কিন্তু লিভারের যে এক্সক্রিটারি সিস্টেম, অর্থাৎ লিভার থেকে যে কনজুগেট বিলিরুবিনটা তোমার স্মল ইন্টেস্টিনে আসছে, মানে এই ব্যাপারটাও তো ওকে আছে। এটাও তো দেখতে হবে, কতগুলো জিনিস ওকে আছে এখানে। তোমার যেটা বললাম আমি একটু আগে, লিভার বলছে যে ভাই আমাকে দেখো, আমি ডেলি আমি 10 ইউনিট কনজুগেট বিলিরুবিন বানাই, কিন্তু আমার এতটাই দুর্ভাগ্য আজকে যে আমাকে, আই এম সো আনফরচুনেট দ্যাট আই হ্যাভ টু প্রসেস 40 ইউনিট কনজুগেট বিলিরুবিন। 40 ইউনিট কনজুগেট বিলিরুবিন মানে কি? 40 ইউনিট কনজুগেট বিলিরুবিন মানে, আমি এটা হাইপোথেটিক্যালি বলছি, এটা ধরে নেওয়া যে 40 ইউনিট বিলিরুবিন থেকে 40 ইউনিট ইউরোবিলিন তৈরি হয়, এটাও নয়, আমি এটা হাইপোথেটিক্যালি বলছি। তাহলে 40 ইউনিট কনজুগেট বিলিরুবিন থেকে আমার তৈরি হচ্ছে এখানে 40 ইউনিট ইউরোবিলিনোজেন। কিন্তু আমার এই যে প্রসেসটা, অর্থাৎ এই এক্সক্রিশন প্রসেস অফ দ্য বিলিরুবিন ইজ ওকে। সেই জন্য এই যে বিলিরুবিনটা যেটা এক্সেস অ্যামাউন্টে তৈরি হলো লিভারে, সেটা কিন্তু ব্লাডে ব্যাকফ্লো করছে না। যদি ব্লাডে চলে যেত, ব্ল্যাকফ্লো করতো, তখন আমি বলতাম যে হ্যাঁ কনজুগেটও বাড়ছে। কনজুগেটটা তৈরি হচ্ছে বেশি লিভারে, সেই এক্সেস কনজুগেট বিলিরুবিন কিন্তু আমাদের ব্লাডে আসছে না।
ব্যাপারটা বুঝতে পারলাম কেন কনজুগেট বিলিরুবিন নর্মাল থাকছে। ওকে, হ্যাঁ হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আশা করি হিমোলাইটিক জন্ডিসটা বোঝা গেল। ভেরি সিম্পল ব্যাপার। নাও এবার আমি বলবো পোস্ট হেপাটিক অবস্ট্রাকটিভ জন্ডিস। পোস্ট না, আগে হেপাটিকটা বলে নিই। এটা হেপাটিক জন্ডিস। হেপাটিক জন্ডিস তাহলে প্রথম হলো হিমোলাইটিক জন্ডিস, যেটা প্রি হেপাটিক জন্ডিস। এবার বলবো হেপাটিক জন্ডিস। তো হেপাটিক জন্ডিস কেন হচ্ছে? হেপাটিক জন্ডিসে কিন্তু লিভার ইজ নট ওকে। দেখো লিভার ইজ ভেরি ভেরি স্যাড, লিভার ইজ ভেরি ভেরি স্যাড অ্যান্ড লিভার ইজ ক্রাইং। কেন লিভার ইজ ক্রাইং? কারণ লিভারে তিন ধরনের প্রবলেম দেখা যেতে পারে। একটা হলো ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস, অথবা লিভার ক্যান্সার। এই তিনটে জিনিসের ক্ষেত্রে কি হয়, যখনই এই তিন রকম কারণ, বা লিভার সিরোসিস, অবশ্যই লিভার সিরোসিসটা মনে রাখতে হবে। তো এই ঘটনাগুলোতে কি হয়, এই তিন রকম বা চার রকম ইনসিডেন্ট যখন ঘটে, তখন দেখো লিভারের সেলগুলো কি হয়, ডাই। লিভার সেল উইল ডাই। দেখো লিভার সেলগুলো কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছো? এটা আমি জাস্ট একটা স্কিমাটিক্যাল ডায়াগ্রাম দেখিয়েছি। এটা ব্লাড ভেসেলস, এটা আমাদের বাইল ডাক্ট, আর এটা হচ্ছে আমাদের হেপাটোসাইট। এগুলো হচ্ছে সব হেপাটোসাইট। বুঝতে পারছো? যেগুলো আমি এখানে ভায়োলেট কালার দিয়ে দেখিয়েছি, এগুলো হেপাটোসাইট। এবার ধরো ভাইরাল হেপাটাইটিস হয়েছে। ভাইরাল হেপাটাইটিস মানে কি? দিস ইজ দ্য ভাইরাস। এগুলো হলো ভাইরাস। তাহলে ভাইরাস এই সেলগুলোকে অ্যাটাক করেছে। তো অ্যাটাক করলে কি হবে? অ্যাটাক করলে দেখো এখানে সেলগুলো নষ্ট হয়ে গেছে। ওকে, এইটা হচ্ছে আমাদের ব্লাড। ধরো এটা হচ্ছে ব্লাড। ওকে, বোঝা গেল? ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবার আমাদের যে আনকনজুগেট বিলিরুবিন গুলো, এই আনকনজুগেট বিলিরুবিন গুলো বাইন্ড হওয়ার জন্য লিভারে আসছে। এটুকু তো ক্লিয়ার? তাহলে আমাদের লিভার খারাপ আছে, লিভারের সেলগুলো খারাপ আছে, লিভারে গন্ডগোল আছে। এবার আমার আনকনজুগেট বিলিরুবিন যেগুলো যেগুলো আমার স্পিনে তৈরি হচ্ছে, সেগুলো আমার লিভারে এলো। এবার লিভারের কিছু সেল, সব সেল তো আর নষ্ট নয়, কিছু সেল ভালো সেলও নিশ্চয়ই আছে। তাহলে যেগুলো দোজ সেল আর স্মাইলিং, দিস সেল আর ইন হেলদি কন্ডিশন। তাহলে এরা হেলদি কন্ডিশনে রয়েছে, বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে। তাহলে এই যেগুলো আমাদের ভালো সেল যেগুলো, সেগুলো আনকনজুগেট থেকে কনজুগেট বিলিরুবিন তৈরি করবে। একদম ক্লিয়ার, দেখতেই পাচ্ছ। যেগুলো দোজ সেল আর স্মাইলিং, দিস সেল আর প্রডিউসিং কনজুগেট বিলিরুবিন ফ্রম দ্য আনকনজুগেট বিলিরুবিন, কারণ তারা ঠিক আছে। এইবার এই যে কনজুগেট বিলিরুবিন, এই কনজুগেট বিলিরুবিনকে কি করতে হবে? বাইল ডাক্টে যেতে হবে। কিন্তু ইনফ্লামেশন যখন লিভারে হয়, তখন কি হয়, এই যে এক্সক্রিটারি প্রসিডিওরটা বা এই এক্সক্রিশনের প্রসিডিওরটায় সমস্যা দেখা যায়। ফলে কি হয়, ফলে যেই বিলিরুবিন গুলো কনজুগেট বিলিরুবিন হলো, সেগুলো কিন্তু বাইল ডাক্টে সঠিকভাবে না গিয়ে সেগুলো আবার ব্লাডে ব্যাক্ট করে। দেখতেই পাচ্ছ এই কনজুগেট বিলিরুবিনটা কি হলো, দেখো এখানে না গিয়ে কি হলো, ব্লাডের মধ্যে ব্যাক্ট করেছে। তাহলে এটা একটা কারণ। সেকেন্ডলি হচ্ছে, দেখো সেকেন্ডলি একটা জিনিস বোঝো, যেই সেলগুলো নষ্ট হয়ে গেছে, সেই সেলগুলো আবার আনকনজুগেট বিলিরুবিন থেকে কনজুগেট বিলিরুবিন বানাতে পারছে না। তাহলে প্রথম কি বললাম, প্রথম একটা জিনিস বললাম যে যে সেলগুলো, যেগুলো গুড সেল, যেগুলো হেলদি কন্ডিশনে রয়েছে, সব সেল তো নষ্ট হবে না, কিছু সেল ভালো অবস্থাতে থাকবে। সেই সেলগুলো যে আনকনজুগেট বিলিরুবিন রিসিভ করছে, সেখান থেকে তারা কনজুগেট বিলিরুবিন তৈরি করবে। কিন্তু এই কনজুগেট বিলিরুবিনটাকে তো এক্সক্রিট হতে হবে বাইল ডাক্টের মাধ্যমে স্মল ইন্টেস্টিনে। কিন্তু যেহেতু এখানে এক্সক্রিটারি সিস্টেমে প্রবলেম রয়েছে, বা যেহেতু ইনফ্লামেশন তৈরি হয়েছে, যেহেতু এখানে সেলগুলো দেখো সেলগুলো ডিসফিগার হয়ে গেছে, ফলে এখানে কনজুগেট বিলিরুবিন গুলো কি হলো, দেখো বাইল ডাক্টে না গিয়ে এরা চলে গেল ব্লাডের মধ্যে। তাহলে ফলে কি হলো, ফলে আমার কনজুগেট বিলিরুবিন বাড়বে ব্লাডের মধ্যে। এক, সেকেন্ড হচ্ছে, যেহেতু সেলগুলো, কিছু সেল নষ্ট, তাহলে এদের লিভারের যে কনজুগেট করার ক্ষমতা, সেই কনজুগেট করার ক্ষমতা কমে যাবে, মানে কনজুগেশন পাওয়ার কমে যাবে। তাহলে কনজুগেশন পাওয়ার কমে গেলে কি হবে, আনকনজুগেট বিলিরুবিনও কিন্তু বাড়বে। ফলে হেপাটিক জন্ডিস যখন হয়, তখন কনজুগেট এবং আনকনজুগেট বিলিরুবিন দুটোই কিন্তু ইনক্রিজ করে। ব্যাপারটা বোঝা গেল? ওয়াই কনজুগেট এন্ড আনকনজুগেট বিলিরুবিন ইজ বোথ ইনক্রিজ ইন কেস অফ হেপাটিক জন্ডিস। ওকে, কখন দেখা যায় বললাম, কখন দেখা যায়?
যখন ভাইরাল হেপাটাইটিস, অ্যালকোহলিক হেপাটাইটিস বা লিভার ক্যান্সার বা লিভার সিরোসিস এইরকম সমস্যা দেখা যায় আমাদের বডিতে। এবার যেহেতু ব্লাডের মধ্যে কনজুগেট বিলিরুবিন বাড়ছে, কনজুগেট বিলিরুবিন যেহেতু একটা সলিউবল মেটেরিয়াল, ফলে এটা কিন্তু ইউরিনের মাধ্যমে এক্সক্রিট হবে এবং ইউরিন কি কালারের হবে? ডার্ক কালারের হবে। দেখো ইউরিন ডার্ক কালারের হয়েছে। এবং এখানে আমরা ইকচেরাস স্যাম্পল দেখতে পাবো। ইকচেরাস স্যাম্পল কেন দেখতে পাবো? কারণ এখানে বিলিরুবিন পরিমাণ বেশি। ওকে, তাহলে লিভার ড্যামেজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কনজুগেট এবং আনকনজুগেট দুটোই কিন্তু সিগনিফিকেন্টলি ইনক্রিজ করবে। এছাড়াও আমরা যেহেতু এটা একটা লিভার সংক্রান্ত রোগ, ফলে আমরা এখানে এসজিওটি, এসজিপিটি এবং অ্যালকালাইন ফসফেটেস এই দুটোও কিন্তু দেখতে পাবো। ওকে, সেকেন্ড, ইউরিনে আমরা কি কি পাবো? ইউরিনে আমরা বিলিরুবিনকে ট্রেস করতে পারবো, কারণ বিলিরুবিন যেহেতু কনজুগেট বিলিরুবিন, সেহেতু এটা ইউরিনের মধ্যে প্রেজেন্ট থাকবে। এক, সেকেন্ড হচ্ছে বাইল সল্ট। যেহেতু এখানে এক্সক্রিশন সিস্টেমটা, অর্থাৎ যে বিলিরুবিনের যে এক্সক্রিশন সিস্টেম যেহেতু এখানে হ্যাম্পার্ড আছে, সেই জন্য বিলিরুবিনের সঙ্গে সঙ্গে আমরা জানি বিলিরুবিনের সঙ্গে কি থাকে? কোলেস্টেরল থাকে, বাইল সল্ট থাকে, বাইল অ্যাসিড থাকে। সেগুলো কিন্তু সব আবার ব্লাডের মধ্যে ব্যক্ত করবে। এবং যেহেতু বাইল সল্ট এটাও খুব সহজেই কিডনি দিয়ে ফিল্টার আউট হতে পারে, ফলে বাইল সল্টকেও আমরা কিন্তু ইউরিনের মধ্যে দেখতে পাবো। বোঝা গেল? একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা একজন ঠিক খুব ভালো কথা বলেছে, সেটা হচ্ছে ইউরিনটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো, whether it is whether there is a lots of bilirubin in the urine। আমরা দেখবো যে ইউরিনের যে কালার, সেটা হবে কিরম কালার? মাস্টার্ড অয়েলের, সর্ষের তেলের মতো কালার, মাস্টার্ড অয়েল কালার। তখন আমরা বুঝতে পারবো এর মধ্যে হাই অ্যামাউন্টে কনজুগেট বিলিরুবিন প্রেজেন্ট আছে। তাহলে এই হয়ে গেল হেপাটিক জন্ডিস। এবং লাস্ট ওয়ান ইজ পোস্ট হেপাটিক জন্ডিস। পোস্ট হেপাটিক জন্ডিসে কি হয়? পোস্ট হেপাটিক জন্ডিস তখনই হয় যখন, পোস্ট মানে কি? পরে। প্রি মানে ছিল আগে, লিভারের আগে, অর্থাৎ যেখানে লিভার ইনভলভ ছিল না, দ্যাট ইজ হিমোলাইটিক জন্ডিস, দ্যাট ইজ প্রি হেপাটিক জন্ডিস। সেকেন্ড বললাম হেপাটিক জন্ডিস, এবার হচ্ছে পোস্ট হেপাটিক জন্ডিস। পোস্ট মানে কি? পরে, অর্থাৎ যেখানে লিভার কোনোভাবে ইনভলভ নয়, পোস্ট হেপাটিক। এটা কখন দেখা যায়? এটা দেখা যায় যখন কমন বাইল ডাক্ট বা সিস্টিক ডাক্ট বা গল ব্লাডারে স্টোন দেখা যায়। যখনই স্টোন দেখা যাবে কি হবে? দেখো আবার একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম, সিম্পলিফাইড ডায়াগ্রাম দেখা যাচ্ছে। তো এখানে দেখো কি দেখছি আমরা, এখানে লিভারে কোনো সমস্যা নেই, লিভার ইজ অ্যাবসলিউটলি ওকে। লিভারে কোনো সমস্যা নেই, লিভার ইজ ওকে। লিভার বলছে আই অ্যাম ওকে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার বন্ধুর সমস্যা রয়েছে। আমার বন্ধু হলো গল ব্লাডার, সিস্টিক ডাক্ট এবং কমন বাইল ডাক্ট। এবার ধরো এই হচ্ছে আমাদের হেপাটোসাইট, দেখতেই পাচ্ছ একদম হেলদি হেপাটোসাইট, কোনো সমস্যা নেই, একদম সব ঠিকঠাক আছে। এবার এটা কি করছে? এটা আনকনজুগেট বিলিরুবিন থেকে কনজুগেট বিলিরুবিনে কনভার্ট করছে। এইবার এই যে কনজুগেট বিলিরুবিন গুলো একটি স্পেশাল ট্রান্সপোর্টারের মাধ্যমে বাইল ডাক্টে আসে। কিন্তু যেহেতু এখানে একটা স্টোন তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ এরকম কালো রঙের একটা স্টোন, এই স্টোনটি থাকার জন্য এই কনজুগেট বিলিরুবিন গুলো বেরোতে পারছে না, অর্থাৎ এরা এক্সক্রিট হতে পারছে না। ফলে যখনই এরা এক্সক্রিট হতে পারছে না, ফলে কি হলো? এখানে একটা প্রেসার ক্রিয়েট করছে, একটা প্রেসার তৈরি হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ বাইল ক্যানালগুলি বা বিলিয়ারি ট্রি থাকে লিভারের মধ্যে, এই লিভারের যে বিলিয়ারি ট্রি বা বাইল ক্যানালগুলি, সেখানে একটা প্রেসার ক্রিয়েট হয়। প্রেসার ক্রিয়েট হওয়ার জন্য কি হয়? এই বিলিরুবিনটা আবার দেখো আবার ব্লাডে ফিরে যায়। তাহলে বিলিরুবিনটা, কনজুগেট বিলিরুবিনটা কি হলো? আবার আমাদের ব্লাডে চলে গেল। বুঝতে পারছো নিশ্চয়ই? এই যে কনজুগেট বিলিরুবিন গুলো আমাদের আবার ব্লাডে চলে গেল। তাহলে এরা এক্সক্রিট না হতে পারার জন্য এরা আমাদের ব্লাডে ফিরে যাবে। তার মানে যখন পোস্ট হেপাটিক জন্ডিস হবে, তখন আমরা আমাদের রক্তের মধ্যে কনজুগেট বিলিরুবিন অত্যধিক পরিমাণে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আনকনজুগেট বিলিরুবিন যদি দেখি, আনকনজুগেট বিলিরুবিন এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আনকনজুগেট বিলিরুবিন নর্মাল থাকবে। এবং যেহেতু এটা একটা অবস্ট্রাকটিভ জন্ডিস, তোমরা জানো যে অবস্ট্রাকটিভ জন্ডিস যদি হয়, তাহলে কোন প্যারামিটারটা সিগনিফিকেন্টলি বাড়ে? জানা আছে কারো? কোন প্যারামিটারটা অবস্ট্রাকটিভ জন্ডিসে সিগনিফিকেন্টলি বাড়ে? সেটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস। কেন বাড়ে অ্যালকালাইন ফসফেটেস? অ্যালকালাইন ফসফেটেস যে এনজাইমটা, এই এনজাইমটা আমাদের যে বাইল ডাক্ট, এটা একটা ট্রান্স মেমব্রেন এনজাইম। এই এনজাইমটা কি হয় দেখো, এটা এই যে এই এগুলো হচ্ছে সব অ্যালকালাইন ফসফেট, এই ব্লু গুলো।
এই অ্যালকালাইন ফসফেটেজ যেটা দেখানো রয়েছে এখানে, অ্যালকালাইন ফসফেটেজটা কি হয় যখন চাপ পড়ে না আমাদের এপিথেলিয়াল সেলের উপরে, যখন বাইল ডাক্টের যে এপিথেলিয়াল সেল রয়েছে সেখানে যখন প্রেসার ক্রিয়েট হয় তখন কি হয়, এই অ্যালকালাইন ফসফেটেজ গুলো ব্লাডে চলে আসে। অত্যধিক প্রেসার পড়লে এগুলো ব্লাডে চলে আসে, ফলে অ্যালকালাইন ফসফেটেজের পরিমাণ অত্যধিক পরিমাণে বেড়ে যায়, প্রচুর, প্রায় 10 গুণ 20 গুণ বেড়ে যায় নর্মাল ভ্যালুর থেকে। ঠিক আছে। এবং আমরা ইউরিনে কি কি পাবো? ইউরিনে অবশ্যই আমরা বিলিরুবিন পাবো, কনজুগেট বিলিরুবিন পাবো, এবং অবশ্যই এখানে বাইল সল্ট পাবো। এবং এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্টুল। দেখো, কনজুগেট বিলিরুবিন যদি সঠিকভাবে এক্সট্রাক্টেড না হতে পারে, তাহলে কনজুগেট বিলিরুবিন সঠিকভাবে কি হচ্ছে, এক্সক্রিটেড হতে পারছে না, ফলে কি হবে, ফলে খুব স্বাভাবিকভাবে আমরা যেমন দেখেছিলাম যে কনজুগেট বিলিরুবিন থেকে ইউবিজি তৈরি হয়, মানে ইউরো বিলিনোজেন তৈরি হয়। তাহলে এখানে কি হবে, এখানে ইউরো বিলিনোজেন সঠিক অ্যামাউন্টে তৈরি হবে না, ফলে সঠিক অ্যামাউন্টে তৈরি না হলে কি হবে, স্টার্কো বিলিনোজেন তৈরি হবে না। স্টার্কো বিলিনোজেন তৈরি না হলে স্টুলের যে কালার সেটা হবে ক্লে কালার বা পেল কালার, যেটা ছবিতে দেখানো রয়েছে। একদম ক্লে কালারের স্টুল বোঝা যাচ্ছে। তার মানেটা হচ্ছে কি, যদি অবস্ট্রাকশন হয় তাহলে অবস্ট্রাকশন মানে হচ্ছে আমার ব্লাডের মধ্যে কনজুগেট বিলিরুবিন বাড়ছে, আনকনজুগেট বিলিরুবিন নর্মাল থাকছে, অ্যালকালাইন ফসফেটেজ অত্যধিক অ্যামাউন্টে বাড়ছে, এবং আমরা স্টুলের যে কালার সেই স্টুলটা পেল কালারে পাচ্ছি। এবং অবশ্যই যেহেতু বিলিরুবিন ব্লাডের মধ্যে রয়েছে, ইরেসপেক্টিভ অফ আনকনজুগেট বিলিরুবিন আর কনজুগেট বিলিরুবিন, ব্লাডের যে কালার সেটা হবে ডার্ক। তাহলে এই হলো প্রি হেপাটিক, পোস্ট হেপাটিক এবং হেমোলাইটিক জন্ডিস। কোনো কোশ্চেন আছে কারো এগুলো নিয়ে? কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার হ্যালো। হুম, হ্যালো বলো। স্যার, বলছিলাম হ্যাঁ, বলো তাহলে বলো। ইউরিনের কালার, হ্যাঁ বলছিলাম কি ইউরিনের কালারটাও কি ডার্ক থাকবে কি না এমনি নর্মাল থাকবে যদি অবস্ট্রাকটিভ বিলিরুবিন জন্ডিসে? থাকে, যদি অবস্ট্রাকটিভ, হ্যাঁ অবশ্যই ডার্ক কালার থাকবে, সরষের তেলের মতো কালার হবে, একদম আচ্ছা। মাস্টার্ড যেরকম দেখতে পাচ্ছি সেরকম কালার, সেরকম কালার হবে। ঠিক আছে, বোঝা গেল? এতক্ষণ আমরা যেগুলো হেপাটিক দেখলাম, জন্ডিস? হুম, হেপাটিক জন্ডিস হলে হেপাটিক জন্ডিস হেপাটিক জন্ডিস হলেও স্টুলটা কি সেক্ষেত্রে কালারের হবে? হেপাটিক স্টুল নর্মাল কালার হবে। হেপাটিক জন্ডিস হলে স্টুল নর্মাল কালার, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কারণ এখানে তো কিছুটা পরিমাণ তো মানে এক্সক্রিট হচ্ছে, কিছুটা পরিমাণ বিলিরুবিন এক্সক্রিট হচ্ছে, পুরোটা তো ব্লাডে ফিরে যাচ্ছে না। অবস্ট্রাকশনে কি হচ্ছে, পুরোটাই ব্লাডে ফিরে যাচ্ছে, ম্যাক্সিমামটাই ব্লাডে ফিরে যাচ্ছে, কিন্তু এখানে কিছুটা পরিমাণ এক্সক্রিট হচ্ছে। সেক্ষেত্রে আমাদের হেপাটিক জন্ডিসে আমাদের নর্মাল থাকবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, তো এতক্ষণ যেগুলো বললাম আমি সেগুলো সব হচ্ছে অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড হাইপার বিলিরুবিয়া। অ্যাকোয়ার্ড মানে এটা আমরা জন্মের পর প্রাপ্ত করছি, কোনো কারণে আমার ধরো লিভারে প্রবলেম হচ্ছে তখন হতে পারে। কিন্তু এবার যেগুলো বলবো, যেগুলো সিআরের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে হেরিডিটারি হাইপার বিলিরুবিনিয়া। হেরিডিটারি কথাটা মানে যেটা আমরা পূর্বসূরি থেকে পাচ্ছি, অর্থাৎ অ্যাকোয়ার্ড ফ্রম প্রিভিয়াস জেনারেশন, দ্যাট ইজ কল্ড হেরিডিটারি হাইপার বিলিরুবিনিয়া। এই হেরিডিটারি হাইপার বিলিরুবিনিয়া 3 ধরনের হয়, একটা বলে গিলবার্ট সিনড্রোম, ক্রিগলার নাজার সিনড্রোম এবং ডুবিন জনসন সিনড্রোম। 3 রকম জিনিস মনে রাখতে হবে। তাহলে একটা হলো গিলবার্ট সিনড্রোম 1 নম্বর, 2 নম্বর হলো ক্রিগলার নাজার সিনড্রোম, এবং 3 নম্বর হলো ডুবিন জনসন সিনড্রোম। জিনিসটা কি, এই যে গিলবার্ট সিনড্রোমের ক্ষেত্রে কি দেখা যায় দেখো, এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার মানে বোথ মাদার অ্যান্ড ফাদার বোথ আর ক্যারিয়ার। ঠিক আছে, যেমন থ্যালাসেমিয়া, এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। ঠিক আছে, ঠিক সেরকম। তো এটা কেন হয়, গিলবার্ট সিনড্রোম হয় কেন? গিলবার্ট সিনড্রোমে আমরা কি দেখতে পাই, গিলবার্ট সিনড্রোম যাদের হয় তুমি দেখবে তাদের যে বিলিরুবিন, অর্থাৎ আনকনজুগেট বিলিরুবিন সব সময়তেই বেশি। অর্থাৎ the value of the bilirubin is greater than 1.3 mg per dl and less than 3 mg per dl। এই ভ্যালুটা আমরা এখানে দেখতে পাই, সরি ভুল বললাম। Greater than 0.8 and less than 3.0 mg per dl। গিলবার্ট সিনড্রোম কখন হয়? তো আমরা দেখেছি লিভারে কনজুগেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কনজুগেশন না হলে কি হবে, কনজুগেশন যদি না হয় তাহলে আনকনজুগেট বিলিরুবিন গুলো
আমাদের ব্লাডের মধ্যেই থেকে যাবে। এইবার খুব ইম্পর্টেন্ট একটা এনজাইম যেটাকে আমি বলেছিলাম যে ইউডিপি গ্লুকোনোলাইন ট্রান্সফারেজ এনজাইম, ইউডিপি গ্লুকোনোলাইন ট্রান্সফারেজ এনজাইম, ইউডিপি মানে ইউরিডিন 5 ডাইফসফেট, ইউরিডিন 5 ডাইফসফেট গ্লুকোনোলাইন ট্রান্সফারেজ এনজাইম। তো এই ইউডিপি গ্লুকোনোলাইন ট্রান্সফারেজ এনজাইমটা এটা একটা জিন থেকে তৈরি হয়, যেই জিনটার নাম হচ্ছে UGT1A1 জিন। এইবার যদি কোনো কারণে এই জিনে কোনো মিউটেশন হয়, ধরো এই জিনটাতে কোনো একটা মিউটেশন হয়, তাহলে মিউটেশন হলে কি হবে? মিউটেশন হলে আমাদের বডিতে ইউডিপি গ্লুকোনোলাইন ট্রান্সফারেজ এনজাইমটা কমে যাবে। কমে গেলে কি হবে? কমে গেলে সঠিকভাবে কমে যদি যায় তাহলে স্বাভাবিকভাবে সঠিকভাবে কনজুগেট বিলিরুবিন তৈরি হতে পারবে না। দিস ইজ কল কনজুগেট বিলিরুবিন। এটাকে বলা হয় বিলিরুবিন ডাইগ্লুকোরোনাইড। দিস ইজ কল্ড কনজুগেটেড বিলিরুবিন। তাহলে কনজুগেট বিলিরুবিন কি হবে? কমে যাবে। তাহলে এই জিনের মিউটেশন মানে দেয়ার ইজ এ মাইল্ড ডিক্রিজ অফ ইউডিপি গ্লুকোনোলাইন ট্রান্সফারেজ এনজাইম। ফলে আমরা সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে হাই অ্যামাউন্টে আনকনজুগেটেড বিলিরুবিন দেখতে পাবো। এবং এই গিলবার্ট সিন্ড্রোমের ক্ষেত্রে পেশেন্ট কিন্তু সম্পূর্ণ নর্মাল থাকে। পেশেন্টের কোনো মানে পেশেন্ট উইল রিমেন asimptomatic, কোনো সিমটম দেখা যায় না এবং এটার জন্য কোনো ট্রিটমেন্ট দরকার পড়ে না, এটা একদম নর্মাল। ঠিক আছে, এটা নর্মাল হিসেবে ট্রিট করা সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যাদের গিলবার্ট সিনড্রোম রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম ট্রিটমেন্ট বা কোনো কিছু করা হয় না। এদেরকে তাদের নর্মাল। অনেকেই দেখবে, অনেকে বিলিরুবিনের ভ্যালু দেখবে 1.6, 1.9, 2.2। ঠিক আছে, সেইগুলো হচ্ছে ইন্ডিকেট করে গিলবার্ট সিনড্রোমকে। এই হলো ব্যাপার। এইবার যদি কোনো কারণে আমাদের বিলিরুবিন বেড়ে যায় তখন ট্রিটমেন্টের দরকার পড়ে, কিন্তু পেশেন্ট নর্মালি asimptomatic থাকে। খুব ইম্পর্টেন্ট এটা, এই কথাটা, asimptomatic পেশেন্ট। গিলবার্ট সিনড্রোমের ক্ষেত্রে পেশেন্ট উইল রিমেন asimptomatic, কোনো সিমটম দেখা যায় না। বোঝা গেল ব্যাপারটা? দ্যাট ইজ কল্ড গিলবার্ট সিনড্রোম। এবার হচ্ছে ক্রিগলার নাজার সিনড্রোম। হোয়াট ইজ ক্রিগলার নাজার সিনড্রোম? ক্রিগলার নাজার সিনড্রোম ইজ সিমটোমেটিক। ক্রিগলার নাজার সিনড্রোম ইজ সিমটোমেটিক। এটা দু ধরনের হয়, একটা টাইপ 1, টাইপ 2। এটা কেন হয়? যদি কোনো পেশেন্টের ক্ষেত্রে ইউডিপি গ্লুকোনোলাইন ট্রান্সফারেজ এনজাইমটা সম্পূর্ণ অ্যাবসেন্ট থাকে, তখন কি হয়? তখন কোনোভাবেই আনকনজুগেট বিলিরুবিন কনজুগেট বিলিরুবিনে কনভার্ট হতে পারে না। ফলে কি হয়? তখন আনকনজুগেট বিলিরুবিনের পরিমাণ অত্যধিক পরিমাণে বেড়ে যায়। অত্যধিক অ্যামাউন্টে বেড়ে যায়। ঠিক আছে, এটা টাইপ 1। এবং টাইপ 2 তে কি হয়? টাইপ 2 ক্রিগলার নাজার সিনড্রোমে কি হয়? দেয়ার ইজ এ মডারেট ডিক্রিজ অফ ইউডিপি জিটি গ্লুকোনোলাইন ট্রান্সফারেজ এনজাইম। ফলে সেখানেও একটা সিভিয়ার হাইপার বিলিরুবিমিয়া আমরা দেখতে পাই। দুটো তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে টাইপ 1 এর ক্ষেত্রে আমরা, খুব ইম্পর্টেন্ট এটা, টাইপ 1 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? বিলিরুবিনের ভ্যালু 20 mg পার ডেলে বেশি হয়ে যায়। আনকনজুগেট বিলিরুবিনের ভ্যালু 20 mg পার ডেলে বেশি হয়ে যায়। কিন্তু টাইপ 2 তে কি হয়? আনকনজুগেট বিলিরুবিনের ভ্যালু উইল রিমেন লেস দেন 20 mg পার ডিএল। এই দুটো খুব ইম্পর্টেন্ট। তাহলে কোনটা বেশি মারাত্মক? অবশ্যই টাইপ 1 বেশি মারাত্মক। কারণ টাইপ 1 বেশি কেন মারাত্মক? কারণ এখান থেকে কার্নিকচারাস হতে পারে। হোয়াট ইজ কার্নিকচারাস আমি একটু পরে বলছি। হোয়াট ইজ কার্নিকচারাস? তাহলে এটাকে বলে ক্রিগলার নাজার সিনড্রোম। একটু দেখে নেওয়া যাক হোয়াট ইজ ক্রিগলার নাজার সিনড্রোম। দু ধরনের হয়। তাহলে টাইপ 1 এ কি? কমপ্লিট অ্যাবসেন্ট অফ ইউডিপি গ্লুকোনোলাইন ট্রান্সফারেজ এনজাইম, কমপ্লিট অ্যাবসেন্ট, অর্থাৎ একদমই নেই। আর টাইপ 2 তে কি হয়? মডারেট ডিক্রিজ অফ ইউডিপি জিটি এনজাইম হলো। এবং এটা মনে রাখতে হবে, এটা টাইপ 1টা অটোজোমাল রিসেসিভ আর টাইপ 2টা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট। এই হয়ে গেল ক্রিগলার নাজার সিনড্রোম। বোঝা গেল আশা করি? দুটো ক্ষেত্রেই আনকনজুগেট বিলিরুবিনের পরিমাণ বাড়বে। এবার হচ্ছে ডুবিন জনসন সিনড্রোম। ডুবিন জনসন সিনড্রোমে কি হয়? খুব ভালো করে দেখো। হোয়াট ইজ ডুবিন জনসন সিনড্রোম? ডুবিন জনসন সিনড্রোমে তোমার ইউডিপি জিটি এনজাইম অ্যাবসলিউটলি ওকে, কনভার্সনে কোনো প্রবলেম নেই, খুব সুন্দরভাবে এখানে আনকনজুগেট থেকে কনজুগেট বিলিরুবিন কনভার্ট হয়। কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে এই যে কনজুগেট বিলিরুবিন গুলো যেগুলো তৈরি হলো সেগুলোকে তো বাইল ডাক্টে আসতে হবে।
অর্থাৎ এখানে এক্সক্রিশনে প্রবলেম রয়েছে। তো এখানে একটা প্রোটিন থাকে, প্রোটিনটার নাম হচ্ছে MRP2 প্রোটিন। এই যে একটা প্রোটিন, এই প্রোটিনটা কি করে, এটা একটা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে, যেই প্রোটিনগুলোর মাধ্যমে কি হয়, এই বিলিরুবিন গুলো এরা এইভাবে এই বিলিরুবিন গুলো কি হয় দেখো, ঠিক এইভাবে এইখানে চলে আসে। অর্থাৎ এই MRP2 প্রোটিনটা, এই প্রোটিনটা একটা খুব এসেনশিয়াল রোল প্লে করে টু এক্সক্রিট দ্য বিলিরুবিন ইনটু দ্য বাইল ক্যানালিকুলাই। এবার যদি কোনো কারণে এই MRP2 প্রোটিনটা ডেফিসিট থাকে বা অ্যাবসেন্ট থাকে, তাহলে কি হবে, কনজুগেশন হবে, কনজুগেশনের কোনো প্রবলেম নেই, কিন্তু কনজুগেটেড বিলিরুবিনটা এক্সক্রিট আউট হতে পারবে না, বাইল ক্যানালগুলির মাধ্যমে এক্সক্রিট আউট হতে পারবে না। ফলে কি হবে, লিভারের মধ্যে বিলিরুবিন অ্যাকুমুলেট হবে, এবং অ্যাকুমুলেট হতে হতে কি বিলিরুবিন অ্যাকুমুলেট হবে, অবশ্যই কনজুগেট বিলিরুবিন অ্যাকুমুলেট হবে, এবং হতে 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 কি হবে, লিভারটা কি হবে, ব্ল্যাক হয়ে যাবে। তাহলে ব্ল্যাক লিভার ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ ডুবিন জনসন সিনড্রোম। এবং যদি আমরা এটাকে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করি, যদি যদি স্টেন করা হয়, স্টেন করা হয়, তাহলে আমরা এরকম ধরনের ব্ল্যাক কালারের ডিপোজিশন দেখতে পাবো। এগুলো সব হচ্ছে কি, কনজুগেট বিলিরুবিন ডিপোজিট হয়ে যায়, এবং সেই কারণে লিভারের কালারটা পুরোপুরি ব্ল্যাক হয়ে যায়। বুঝা গেল? এবার কি হচ্ছে দেখো, তাহলে এবার ডুবিন জনসন সিনড্রোম হলে কি হবে? ডুবিন জনসন সিনড্রোম হলে খুব স্বাভাবিকভাবেই এই যে বিলিরুবিন গুলো যেহেতু এক্সক্রিট আউট হতে পারছে না, যেহেতু বিলিরুবিন গুলো এক্সক্রিট আউট হতে পারছে না, ফলে এরা আবার কি করবে, এই বিলিরুবিন গুলো এরা আবার ব্লাডে ব্যাক করবে, এরা ব্লাডে ফিরে যাবে, তাই তো? ধরো একটা দরজা দিয়ে যাওয়ার কথা, সেই দরজাটা বন্ধ, ধরো দুটো দরজা এখানে রয়েছে, ধরো এই একটা দরজা রয়েছে, সরি, এই একটা দরজা রয়েছে, এই দরজা খোলা। তাহলে বিলিরুবিন গুলো কি হচ্ছে, যখন আনকনজুগেট বিলিরুবিন গুলো এই দরজা দিয়ে ঢুকছে, তাহলে এই দরজা দিয়ে ঢুকে এই ব্লু কালারের দরজা দিয়ে বেরোনোর কথা, কিন্তু এই যে ব্লু কালারের দরজাটা, এই দরজাটা নন ফাংশনাল। তাহলে কি হবে, তাহলে ওই দরজা বন্ধ, তার মানে বিলিরুবিন গুলো এই দরজা দিয়ে বেরিয়ে এরা আবার ব্লাডে চলে আসবে। ফলে কি হবে, ডুবিন জনসন সিনড্রোমে আমরা দেখতে পাবো কনজুগেট বিলিরুবিন বেড়ে যাবে। ক্লিয়ার হলো তাহলে কেন কনজুগেট বিলিরুবিন বাড়বে? তাহলে এবার এটা হচ্ছে ডুবিন জনসন সিনড্রোম, ইট কামস আন্ডার হেরিডিটারি হাইপার বিলিরুবিনেমিয়া। ঠিক আছে, বোঝা গেল আশা করি। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা এই যে জিনিসগুলো দেখলাম, অর্থাৎ হেরিডিটারি হাইপার বিলিরুবিনেমিয়া, এটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বা হেপাটিক জন্ডিস এগুলোর থেকে আলাদা কিভাবে করব? এগুলো তো সব হেরিডিটারি হাইপার বিলিরুবিনেমিয়ার গল্প। তাহলে আমরা আমরা আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস বা হেপাটিক জন্ডিস এইগুলোর থেকে এই 3 রকম ডিজিজকে আমরা কিভাবে আলাদা করতে পারি, কারো জানা আছে? হাউ টু সেপারেট? তো এখানে এসজিওটি এসজিপিটির কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছে। তাহলে এখানে দেয়ার নো চেঞ্জেস ইন এসজিওটি লিভার ফাংশন টেস্ট, অর্থাৎ রেস্ট অফ দ্য লিভার ফাংশন টেস্ট অ্যাবসলিউটলি নর্মাল, রেস্ট অফ দ্য লিভার ফাংশন টেস্ট উইল রিমেন অ্যাবসলিউটলি নর্মাল। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি। লাস্ট হচ্ছে সিরাম বিলিরুবিন এস্টিমেশন। সিরাম বিলিরুবিন এস্টিমেশন আমরা কোন মেথডে করি জানা আছে? হ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন। হ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন তো বটে, কিন্তু টেস্টের একটা স্পেসিফিক নাম আছে, সেই মেথডের একটা স্পেসিফিক নাম আছে। অবশ্যই স্পেসিফিক নাম বলো, স্পেসিফিক নাম। জেন্ডারসিক এন্ড ব্লক। ঠিক, জেন্ডারসিক এন্ড ব্লক। জেনরেসিক এন্ড বক্স মেথড, ঠিক আছে?
এখানে কি হয় বিলিরুবিন এস্টিমেশনের ক্ষেত্রে আমাদের ডাই অ্যাজোটাইজ সালফোনিলিক অ্যাসিড বিলিরুবিনের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করে অ্যাজো বিলিরুবিন কমপ্লেক্স। ঠিক আছে, ক্লিয়ার মনে থাকবে? আচ্ছা, ডাই অ্যাজোটাইজড, তাহলে আমরা সালফানিলিক অ্যাসিডকে হাউ টু মেক দ্য সালফানিলিক অ্যাসিড ডাই অ্যাজোটাইজড কি ইউজ করবো? সোডিয়াম নাইট্রাইট। দেখবে একটা নাইট্রাইট রিয়েজেন্ট থাকে, সোডিয়াম নাইট্রাইট আমরা অ্যাড করবো, তাহলে কি হবে? ইট উইল বি ডাই অ্যাজোটাইজড ইন প্রেজেন্স অফ HCl। ঠিক আছে, এবার দু ধরনের রিয়েজেন্ট থাকে এখানে, একটা ফর টোটাল বিলিরুবিন এস্টিমেশন, আরেকটা ডাইরেক্ট বিলিরুবিন এস্টিমেশন, তাই তো? তাহলে সরি ভুল বললাম, একটা টোটাল বিলিরুবিন এস্টিমেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বিলিরুবিন এস্টিমেশন। তাহলে কোনটা আমরা কখন করি? দুটো রিয়েজেন্ট রয়েছে, তাহলে প্রথম যে রিয়েজেন্ট সেখানে রয়েছে সারফ্যাক্টেন্ট HCl এবং সালফানিলিক অ্যাসিড। এই রিয়েজেন্ট 2 তে রয়েছে HCl এবং সালফানিলিক অ্যাসিড। তাহলে কোন রিয়েজেন্টটা আমাদের টোটাল বিলিরুবিনের জন্য আর কোন রিয়েজেন্টটা আমাদের ডাইরেক্ট বিলিরুবিনের জন্য? বলো দেখি, কোনটা ডাইরেক্টের জন্য আর কোনটা টোটালের জন্য? কে বলতে পারবে? কোনটা ডাইরেক্ট বিলিরুবিন আর কোনটা টোটাল বিলিরুবিন? তিনটে রিয়েজেন্ট দেখেছি আমি। আচ্ছা, রিয়েজেন্ট 3 তো কমন সবকটাতেই, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, রিয়েজেন্ট 3 সব জায়গাতেই কমন। কিন্তু আমার কথা হচ্ছে, আমার কোশ্চেনটা বুঝতে পারলে পেরেছো কি? আমার কোশ্চেনটা হচ্ছে স্যার রিয়েজেন্ট 1 বা রিয়েজেন্ট 2। R1টা টোটালের জন্য। তাহলে R1 টা টোটালের জন্য, আর R2 টা হচ্ছে শুধুমাত্র কিসের জন্য? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? R2 ইনডাইরেক্ট। টা কিসের জন্য? ডাইরেক্ট বিলিরুবিন। R2 এর জন্য। ভালো করে দেখাটা, এই জায়গাটা বোঝার আছে। তাহলে হিয়ার দ্য R2 রিয়েজেন্ট, ধরো এটা R1 লিখলাম আর এটা R2 লিখলাম, আর R3 তো এটা দুটোর জন্যই কমন, দুটোতেই মেশাতে হয়। R1 is for total, মনে থাকবে? R1 is used for total and R2 for direct. কিভাবে বুঝলে এটা ডাইরেক্ট এটা টোটাল? কিভাবে বুঝলে? এবার দেখেন এটা সারফেক্টেন্ট থাকে, এই হলো সারফেক্টেন্ট। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য সারফেক্টেন্ট? দেখো, এই ডাই অ্যাজোটাইজড সালফানিলিক অ্যাসিড will react directly with the conjugate bilirubin. তাহলে ডাই অ্যাজোটাইজড will react directly with the conjugate bilirubin. Conjugate bilirubin, the bilirubin attached with glucuronic acid. কিন্তু যদি এটা ইনডাইরেক্ট বিলিরুবিন হয়, আমরা জানি ইনডাইরেক্ট বিলিরুবিনের সঙ্গে কে 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 অ্যাটাচ থাকে? অ্যালবুমিন। তাহলে এটা হলো ইনডাইরেক্ট বিলিরুবিন, তাই তো? ইজ দ্য ইনডাইরেক্ট বিলিরুবিন। এবারে ইনডাইরেক্ট বিলিরুবিনের সঙ্গে যতক্ষণ অ্যালবুমিন অ্যাটাচ আছে, until and unless the albumin is removed, diazotyl sulfonilic acid cannot react with them. তার মানে diazotyl sulfonilic acid বিলিরুবিনের সঙ্গে তখনই রিঅ্যাকশন করবে যখন আমরা অ্যালবুমিনটাকে এখান থেকে কি করে হাটিয়ে দেবো। ঠিক আছে, অ্যালবুমিন হাটানোর কাজটা করে সারফ্যাক্টেন্ট। আমরা এখানে সারফ্যাক্টেন্ট ইউজ করতে পারি, ক্যাফিন ইউজ করতে পারি, ক্যাফিন বেনজয়েড ইউজ করতে পারি, আমরা এখানে অ্যালকোহল ইউজ করতে পারি। তাহলে সারফ্যাক্টেন্টের কাজ হচ্ছে বিলিরুবিন থেকে অ্যালবুমিনটাকে রিমুভ করে দেওয়া। ফলে কি হলো? এবার ডাইঅ্যাজোটাইল সালফোনিলিক অ্যাসিড খুব সহজে বিলিরুবিনের সাথে রিঅ্যাকশন করবে। তার মানে R1 এ কি রয়েছে? R1 এ জাস্ট একটা সারফ্যাক্টেন্ট রয়েছে। তাহলে সেই জন্য এটা টোটালের জন্য আর ডিরেক্টের জন্য আলাদা রিয়েজেন্ট, তাহলে 4। বোঝা গেল ব্যাপারটা? আর ইনডাইরেক্ট আমরা কিভাবে বার করবো? হাউ টু ক্যালকুলেট ইনডাইরেক্ট বিলিরুবিন? বলো। টোটাল থেকে ডাইরেক্ট বাদ দিয়ে দেবো। টোটাল মাইনাস ডাইরেক্ট। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, আর কোনো বিলিরুবিন থাকে কি আমাদের শরীরে? বলো, আর কোনো বিলিরুবিন থাকে? আমরা টোটাল বললাম, ডাইরেক্ট বললাম, অনেক কিছু বললাম, আর কোনো থাকে কি? কে বলতে পারবে? দেখি কে বলতে পারে এটা। ডেল্টা কি? ডেল্টা বিলিরুবিন। ডেল্টা। What is delta bilirubin?
হোয়াট ইজ ডেল্টা বিলিরুবিন? স্যার যেটা অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করে থাকে। অ্যালবুমিনের সঙ্গে তো এও তো বাইন্ড করে থাকছে, আনকনজুগেটটা অ্যালবুমিনের সঙ্গে বাইন্ড করে থাকছে। কনজুগেটেড বিলিরুবিন যেটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে। কোভ্যালেন্ট বন্ড একদম থাকে। কারেক্ট। যখন পারসিস্টেন্ট কনজুগেট হাইপার বিলিরুবিনিয়া হয় তখন কি হয়? পারসিস্টেন্ট যখন বাইন্ড করে থাকে তখন কি হয়? কি বলতে পারবে? অ্যালবুমিন বাইন্ড করে কনজুগেট বিলিরুবিনের সঙ্গে, দ্যাট ইজ কল্ড ডেল্টা বিলিরুবিন। ব্যাপারটা বোঝা গেল? কি বললাম? হোয়াট ইজ ডেল্টা বিলিরুবিন? কি বললাম? একবার বলুন। হোয়াট বিলিরুবিন বলো। যখন পারসিস্টেন্ট কনজুগেট হাইপার বিলিরুবিনিয়া প্রেজেন্ট থাকে আমাদের বডিতে। আচ্ছা, এবার আমাকে বলো, তোমরা নিশ্চয়ই জানো যে অ্যালবুমিন বিলিরুবিনের সঙ্গে যখন বাইন্ড করে, কিভাবে বাইন্ড করে? কো ভ্যালেন্টলি বাইন্ড করে আর নন কো ভ্যালেন্টলি বাইন্ড করে? কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, নর্মালি নন কোভ্যালেন্টলি বাইন্ড করে। তাহলে একটা, ধরো এটা একটা নর্মাল আনকনজুগেট বিলিরুবিন, সেখানে কি হয়? সেখানে বিলিরুবিনের সঙ্গে অ্যালবুমিনের যে বাইন্ডিংটা সেটা নন কোভ্যালেন্টলি হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবার কি হয় যখন পারসিস্টেন্ট কনজুগেট হাইপার বিলিরুবিনিয়া প্রেজেন্ট থাকে আমাদের বডিতে, তখন কি হয়? তখন অ্যালবুমিন, আমি দেখাচ্ছি এখানে, দেখো হোয়াট ইজ ডেল্টা বিলিরুবিন। ধরো এটা একটা, জাস্ট আমি দেখাচ্ছি, দেখো this is the glucuronic acid, this is the glucuronic acid। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি কনজুগেট বিলিরুবিন। এইবার যখন অ্যালবুমিন বাইন্ড কোভ্যালেন্টলি উইথ দ্য বিলিরুবিন, যখন অ্যালবুমিন কোভ্যালেন্টলি বাইন্ড করলো, দেন ইট ইজ কল্ড ডেল্টা বিলিরুবিন। নর্মালি আমাদের বডিতে ডেল্টা বিলিরুবিন নেগলিজিবল অ্যামাউন্টে থাকে। আমাদের যে নর্মাল যে আমরা এই যে চেষ্টা করছি, অর্থাৎ ওয়েট কেমিস্ট্রিতে ডেল্টা বিলিরুবিন ধরা পড়ে না, বা ডেল্টা বিলিরুবিনকে আমরা আলাদাভাবে দেখতে পাই না। কিন্তু ডেল্টা বিলিরুবিন ধরা পড়ে কোন টেস্টে আমরা ডেল্টা বিলিরুবিন দেখতে পাই? ড্রাই কেমিস্ট্রি যখন তুমি টেস্ট করবে তখন তুমি দেখবে টোটাল বিলিরুবিন টেস্ট করলে, কনজুগেট বিলিরুবিন টেস্ট করলে, এবার তুমি দেখবে আনকনজুগেট বিলিরুবিনও ভ্যালু দেয়। এবার তুমি দুটো যোগ করছো যখন, তখন দেখবে যে কনজুগেট বিলিরুবিন প্লাস আনকনজুগেট বিলিরুবিন ইজ লেস দ্যান টোটাল বিলিরুবিন। তার মানে হচ্ছে যে ভেরি ভেরি স্মল ফ্র্যাকশন, এটা নেগলিজেবল অ্যামাউন্ট নর্মাল পার্সনদের ক্ষেত্রে। কিন্তু তুমি যাদের পারসিস্টেন্ট কনজুগেট হাইপার বিলিরুবিনিয়া রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেল্টা বিলিরুবিনের ভ্যালু বেশি হয়। ওকে, বুঝা গেল হোয়াট ইজ ডেল্টা বিলিরুবিন? নাও স্যার তাহলে ক্যালকুলেট কি করে করবো? আমরা তো ইনডাইরেক্ট বিলিরুবিনটা তো আমরা মাইনাস করে ক্যালকুলেট করি, তাহলে ডেল্টা বিলিরুবিনটা ক্যালকুলেট কি করে করবো? ডেল্টা বিলিরুবিন তুমি ক্যালকুলেট করতে হবে। তুমি যদি ডেল্টা বিলিরুবিন ক্যালকুলেট করতে গেলে তোমাকে করতে হবে প্রথমে টোটাল বিলিরুবিন, তারপর করতে হবে কনজুগেট বিলিরুবিন, তারপর করতে হবে আনকনজুগেট বিলিরুবিন। তিনটে টেস্ট তোমাকে করতে হবে, না হলে তুমি ডেল্টা বিলিরুবিন ক্যালকুলেট করতে পারবে না। আমাদের নর্মাল সিস্টেমে কি হয়? আমাদের যে নর্মাল ডিজাইন সিস্টেম, এখানে আমাদের দুটো ডিজাইন থাকে, একটা টোটাল একটা ডাইরেক্ট। এখানে কি ইনডাইরেক্ট ক্যালকুলেশন করার কোনো স্কোপ রয়েছে? স্কোপ তো নেই। টোটালে কি হয়? টোটালে আমরা টোটাল যখন আমরা এটাকে ক্যালকুলেশন করছি তখন এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে কনজুগেট বিলিরুবিন, এর মধ্যে রয়েছে আনকনজুগেট বিলিরুবিন, এর মধ্যে রয়েছে ডেল্টা বিলিরুবিন, সবগুলো মিশে রয়েছে। তাহলে তুমি ডেল্টা বিলিরুবিন পাবে কি করে? তুমি তো শুধু বার করছো ডাইরেক্ট থাকে। তুমি যদি আলাদা করে আনকনজুগেট বিলিরুবিনটাকে টেস্ট করো তখন তুমি ডেল্টা বিলিরুবিন বার করতে পারবে। যদিও ডেল্টা বিলিরুবিন খুব একটা সিগনিফিকেন্ট নয়, ডায়াগনস্টিক যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেখানে খুব একটা সিগনিফিকেন্ট কিন্তু নয়। তাহলে বোঝা গেল? তাহলে বিলিরুবিন নিয়ে কোনো কোশ্চেন কারো?
আমি এমসিকিউ প্র্যাকটিস সেট দিয়ে দেবো, এমসিকিউ প্র্যাকটিস করবে, এটা এটা এইভাবে টেস্ট করতে হয় তোমরা জানো। তোমরা আরেকটা জিনিস বলে রাখি, বিলিরুবিনের ক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে কিন্তু বিলিরুবিন এমন একটা টেস্ট, এখানে কিন্তু আমাদের ইউজ করতে হয় স্যাম্পেল ব্ল্যাঙ্ক, মনে রাখতে হবে। তাহলে বিলিরুবিন এমন একটা টেস্ট, এখানে আমরা কিন্তু কি ইউজ করি, স্যাম্পেল ব্ল্যাঙ্ক। কোশ্চেন আসতে পারে কোন টেস্টের ক্ষেত্রে আমরা স্যাম্পল ব্ল্যাঙ্ক ইউজ করি, তখন বলতে হবে বিলিরুবিন। কেন বিলিরুবিন? কারণ বিলিরুবিনে কালারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি দেখো যদি খুব পিকচারের স্যাম্পল হয়, ডার্ক সিরাম, সেক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ডেন্সিটি চেঞ্জেস হয়ে যেতে পারে। সেই চেঞ্জেসটাকে এলিমিনেট করার জন্য আমাদের ব্ল্যাঙ্ক হিসেবে স্যাম্পলকে ইউজ করা, ঠিক আছে, বা স্যাম্পল আমরা ইউজ করি। And what is Carnicerous? Carnicerous মানে হচ্ছে যখন বিলিরুবিনের ভ্যালু 20 mg/dl এ বেশি হয়ে যায়, তখন ইট উইল ড্যামেজ আওয়ার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তখন সেটাকে বলা হয় কার্নিকচারাস। ঠিক আছে, তাহলে বিলিরুবিন নিয়ে আর কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, বলা যায় না, সিআরিতে আসলেও আসতে পারে, সেটা হচ্ছে ফটোথেরাপি। হোয়াট ইজ ফটোথেরাপি? কি বলতে পারবে? যেটুকু যেটা জানো সেটুকু বলো। হোয়াট ইজ ফটোথেরাপি? দেখবে বাচ্চাদের নীল আলোর তলাতে শুয়ে রাখা হয়। কেন শুয়ে রাখা হয়? কেন, কি কারণে আমরা শুয়ে রাখি? কি কারণে শুয়ে রাখি? এনি আইডিয়া? আনকনজুগেটেড বিলিরুবিনটা কি নষ্ট করার জন্য? হলো না, বিলিরুবিন কমানো, বিলিরুবিন তো অবশ্যই কমানোর জন্য। ব্লু লাইট থেরাপি দেওয়া হয় অবশ্যই বিলিরুবিন কমানোর জন্য, কিন্তু কেন, কেন আমরা নীল তাল, আমরা সবুজ আলোর তলায় রাখি না কেন? আমরা সবুজ আলোতে রাখতে পারি, কেন ব্লু, কেন ওয়াই ব্লু? একটা নির্দিষ্ট ইউভি একটা ওয়েভলেন্থ রয়েছে। হ্যাঁ, দেখো, ইউভি লাইটে কিছু সলিউবল ব্যাপার আছে। হ্যাঁ সেটাই বলছি, সলিবিলিটির ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, ওয়াটার কি পোলার কি নন পোলার? ওয়াটার পোলার আর নন পোলার? ওয়াটার হচ্ছে একটা পোলার, তাই তো, এই OH আর H, তাই তো। তাহলে দিস এ পোলার, পোলার সলভেন্ট আমরা জানি সবাই, কারণ ওয়াটার ইজ এ ইউনিভার্সাল সলভেন্ট আমরা জানি। তো এখন তাহলে ওয়াটার ইজ পোলার, এটুকু ক্লিয়ার। এবার এই আনকনজুগেট বিলিরুবিন ইজ পোলার, সরি নন পোলার, বাট কনজুগেট বিলিরুবিন ইজ পোলার। ঠিক আছে, তাহলে আনকনজুগেট বিলিরুবিন ইজ নন পোলার, বাট কনজুগেট বিলিরুবিন ইজ পোলার। তাহলে পোলার পোলারের সঙ্গে মিক্সচার ভালো হয়, সেই জন্য কনজুগেট বিলিরুবিন জলের সঙ্গে বেরিয়ে যায়, ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। বাট unconjugate bilirubin being non-polar, it is immiscible in water, and that is why it cannot be excreted by urine. তাহলে আমরা কি করব, আমরা এখানে ব্লু লাইট দেবো, ব্লু লাইট। এই ব্লু লাইট দিলে কি হবে, এই আনকনজুগেট বিলিরুবিন পোলার হয়ে যাবে, এবং তখন এই আনকনজুগেট বিলিরুবিন ইউরিনের সঙ্গে এক্সক্রিট আউট হয়ে যাবে। সেই কারণের জন্য বাচ্চাদের, নিউবর্ন বেবি যাদের, তাদের তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইপার বিলিরুবিনিয়া হয় ডিউ টু দ্য হাই ভ্যালু অফ আনকনজুগেট বিলিরুবিন। তো তাদের ব্লু লাইটের তলায় শুয়ে রাখা হয়, ফলে কি হয়, তখন তাদের এগুলো পোলার হয়ে যায়। পোলার হয়ে যাওয়ার জন্য এগুলো সহজে ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। তাহলে এই হয়ে গেল বিলিরুবিনের ভ্যালু, সব বলে দিলাম, নোট দিয়ে দেবো, পড়ে নেবে। ঠিক আছে, কোনো কোশ্চেন আর? দাদা কোলেস্টেটিক জন্ডিসটা কি? হ্যাঁ, কোলেস্টেটিক জন্ডিস, কি বলো? কোলেস্টেটিক কোলেস্টেসিস জন্ডিস। জন্ডিস? কোলেস্টেসিস জন্ডিস মানে হচ্ছে আমাদের লিভারে কি হয়, এটা অনেকটা ওয়ান টাইপ অফ হেপাটিক জন্ডিস বলতে পারো, বা আবার অবস্ট্রাকটিভও বলতে পারো। কোলেস্টেসিস মানে হচ্ছে যখন বিলিয়ারি ট্র্যাক্টে কোনো অবস্ট্রাকশন তৈরি হয়। আমাদের তো লিভার রয়েছে, ধরো দিস আওয়ার লিভার, এটা আমাদের লিভার। তো এই লিভারে তুমি দেখবে এখানে বিলিয়ারি ট্র্যাক্ট থাকে, এরকম না, এরকম
এরকম বিলিয়ারি ট্র্যাক থাকে। এই বিলিয়ারি ট্র্যাক গুলো এইভাবে একটার সঙ্গে মানে কমন বাইল ট্র্যাক্টের সঙ্গে যুক্ত থাকে। এবার কি হয়, কোনো কারণে এটা কিন্তু হেপাটিক জন্ডিসের জন্য হয়, নট অবস্ট্রাকটিভ। কি হয়, লিভারে যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে কি হয়, এই যে বিলিয়ারি ট্র্যাক, এই বিলিয়ারি ট্র্যাকের মধ্যে একটা অবস্ট্রাকশন তৈরি হয়, ফলে সেখান থেকে কিন্তু সহজে বিলিরুবিন বেরোতে মানে এক্সক্রিশনের প্রবলেম দেখা যায়। ঠিক আছে, তাহলে যখন কোনো কারণে হেপাটিক জন্ডিস হলো, হেপাটিক জন্ডিস মানে সেল উইল বি ইনফ্লেমড, সেল উইল বি স্টোলেন। তাহলে তখন কি হবে, তখন এই বিলিয়ারি ট্র্যাক গুলোর উপরে প্রেশার পড়বে, অর্থাৎ অবস্ট্রাকশন অফ বিলিয়ারি ট্র্যাক, যেটাকে বলে কোলেস্টেসিস। ফলে কি হবে, ফলে যে কনজুগেট বিলিরুবিনটা তৈরি হলো, this conjugate bilirubin cannot be excreted out from the liver, এবং ফলে কি হবে, এই ঘটনা ঘটলে আমাদের বিলিরুবিন বাড়বে, এটাকে বলে কোলেস্টেটিক জন্ডিস। এটা মেইনলি হয় কিসের জন্য, নট অবস্ট্রাকটিভ। এটা মেইনলি হয় হেপাটিকের জন্য, আবার কোনো কোনো জায়গাতে এটাকে অবস্ট্রাকটিভও বলা হয়। অবস্ট্রাকটিভ অ্যাকচুয়ালি নয়, অবস্ট্রাকটিভ তখনই হবে যখন আউটসাইড অফ দ্য লিভার অবস্ট্রাকশন হবে, কিন্তু এটা ইনসাইড অফ দ্য লিভার অবস্ট্রাকশন হচ্ছে। এই অবস্ট্রাকশনটা ইনসাইড অফ দ্য লিভার। বুঝা গেল হোয়াট ইজ কোলেস্টেটিক জন্ডিস? হ্যাঁ, আর কোনো কোশ্চেন কারোর? এবার নোটটা ফলো করে নেবে, প্লাস পিপিটি দিয়ে দেবো, পিপিটিটা ফলো করে নেবে, তাহলে তোমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা সিআরির জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা পড়াবো, সেটা হলো পিএইচ মিটার এবং আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড। এটা কি, এটাকে বলে পিএইচ মিটার, তোমরা সবাই জানো তো। তো পিএইচ মিটার দিয়ে আমরা কি টেস্ট করি, একটা সলিউশনে পিএইচ টেস্ট করা, তাই তো। আচ্ছা বলো তো, কোন প্রিন্সিপাল বা কোন মেথডে আমরা পিএইচ মাপি, কোন প্রিন্সিপাল বা কোন মেথডে পিএইচ মেজারমেন্ট করা হয়, কি বলতে পারবে? হাইড্রোজেন আচ্ছা আয়ন, কোন হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড আয়ন। না না, মেথডের নামটা আমি জানতে চাইছি, মেথডের নাম, মেথডের নামটা আমি জানতে চাইছি। কি একটা মিট্রি বলে না, কি একটা মিট্রি কি একটা বলে না, কি মিট্রি বলে, পোটেনশিওমেট্রি। তাহলে আমরা যে পিএইচ মাপছি, সোডিয়াম মাপছি, পটাশিয়াম মাপছি, ক্লোরাইড মাপছি, লিথিয়াম মাপছি বা ক্যালসিয়াম মাপছি, এগুলোর জন্য আমাদের কিভাবে আমরা মাপি, এটা হলো পোটেনশিওমেট্রি। ক্লিয়ার তো? আচ্ছা অ্যাম্পিরোমেট্রি আমরা দিয়ে কি মাপি, অ্যাম্পিরোমেট্রি আমাদের ল্যাবে কি মাপা হয়, অ্যাম্পিরোমেট্রির মাধ্যমে আগের দিনে বলেছিলাম, মনে আছে? অ্যাম্পিরোমেট্রি গ্লুকোজ মাপ। গ্লুকোজ মনিটর করা হয়। পোটেনশিওমেট্রির মাধ্যমে আমরা কোন কোন আয়ন মাপতে পারি একটু দেখে নেওয়া যাক। পোটেনশিওমেট্রির মাধ্যমে আমরা মাপতে পারি হাইড্রোজেন আয়ন, আমরা মাপতে পারি সোডিয়াম আয়ন, আমরা মাপতে পারি পটাশিয়াম আয়ন, আমরা ক্লোরাইড আয়ন মাপতে পারি এবং ক্যালসিয়াম আয়ন মাপতে পারি, লিথিয়াম আয়ন মাপতে পারি, সবকিছুই মাপা যায়। সমস্ত আয়ন আমরা পোটেনশিওমেট্রি দিয়ে মাপতে পারি। হোয়াট ইজ পোটেনশিওমেট্রি জানা আছে? পোটেনশিওমেট্রি কথাটার অর্থ, পোটেনশিওমেট্রি মানে হচ্ছে এখানে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সকে ইউজ করে আমরা একটা সলিউশনের মধ্যে কতটা অ্যানায়ন বা কতটা ক্যাটায়ন রয়েছে তার একটা মেজারমেন্ট আমরা করতে চাইছি। দ্যাট ইজ কল্ড পোটেনশিওমেট্রি। জিনিসটা কি, পোটেনশিওমেট্রি মানেই এখানে আমাদের লাগবে ইলেকট্রোড। তোমরা সবাই নিশ্চয়ই সোডিয়াম পটাশিয়াম অ্যানালাইজার ইউজ করেছো কিনা? তো ওখানে কি রয়েছে, ইলেকট্রোড রয়েছে। তার মানে আমরা যখনই সোডিয়াম এবং পটাশিয়ামকে মাপছি বা আমরা হাইড্রোজেন আয়নকে মাপছি, আমাদের লাগবে ইলেকট্রোড। কিন্তু এই ইলেকট্রোড গুলো তোমরা ছোটবেলায় পড়েছো না, এরকম এরকম একটা সলিউশন, এখানে একটা ক্যাথোড রয়েছে, একটা অ্যানোড রয়েছে, এখানে একটা গ্যালভানোমিটার রয়েছে, তো পড়েছিলে ছোটবেলাতে ক্লাস
টেনে পড়েছিলে, তাই তো? তাই না? এবার এখানে কি হচ্ছে, এখানে আমাদের তড়িৎ বিশ্লেষণ যেগুলো, ইলেকট্রোলাইসিস, তড়িৎ বিশ্লেষণ বলা হয় সম্ভবত এটাকে বাংলাতে, ঠিক আছে? তাহলে তোমরা পড়েছিলে। তো এখানে ঠিক সেম জিনিসটা কাজে লাগানো হয়েছে। অর্থাৎ কি হচ্ছে এখানে দেখে নাও, এখানে আমরা যদি পিএইচ মিটার আমরা বলি, এই পিএইচ মিটারে আমরা দুটো ইলেকট্রোড ইউজ করছি, এবং এগুলো হচ্ছে কিন্তু কনভেনশনাল ইলেকট্রোড নয়, এগুলো হচ্ছে এক ধরনের স্পেশাল টাইপ অফ ইলেকট্রোড, স্পেশাল টাইপ অফ ইলেকট্রোড, ঠিক আছে? এই ইলেকট্রোড গুলোকে বলা হয় গ্লাস ইলেকট্রোড। কি বললাম? গ্লাস ইলেকট্রোড, ঠিক আছে? এই গ্লাস ইলেকট্রোড গুলো একটু অন্যরকম, জাস্ট একটা সরু কাঁচের গ্লাসের মতো দেখতে, যেমন একদম প্রথম পিকচারে দেখতে পেলে এই যে এরকম। অর্থাৎ ইলেকট্রোডটা এরকম জাস্ট একটা কাঁচের এরকম এর মতো, একটা কাঁচের টিউবের মতো, এবং এর এন্ডটা বাল্বের মতো, ঠিক এরকম। এটাকে বলা হয় গ্লাস ইলেকট্রোড। এবং এই গ্লাস ইলেকট্রোডের মধ্যে আবার আরেকটা সিলভারের একটা ইন্টারনাল ইলেকট্রোডও রয়েছে। দিস ইজ দ্য ইন্টারনাল ইলেকট্রোড। এবং এই ইন্টারনাল ইলেকট্রোড এখানে একটা একটা ইলেকট্রোলাইট রয়েছে। আবার খুব জটিল জিনিস হয়ে যাচ্ছে নাকি? তাহলে একটা গ্লাস ইলেকট্রোড, তাহলে এটা কি দিয়ে তৈরি? গ্লাস দিয়ে তৈরি, কাঁচ দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? এটা তৈরি হচ্ছে আমাদের সিলভার দিয়ে, এবং এর মধ্যে একটা সলিউশন রয়েছে। কি সলিউশন? পটাশিয়াম ক্লোরাইড, KCl, যার পিএইচ হচ্ছে 7.0। আচ্ছা, এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই 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 এরকম দেখতে। তাহলে এটা একটা গ্লাসের একটা ইলেকট্রোড, এখানে একটা সিলভার ইলেকট্রোড রয়েছে, এবং এই সিলভার ইলেকট্রোডটা আবার সিলভার ক্লোরাইড দিয়ে কোটিং করা রয়েছে, বোঝা যাচ্ছে? এবং এখানে একটা ফিলিং সলিউশন রয়েছে, যেটাকে বললাম KCl, এর পিএইচ 7.0। এবার এখানে আরেকটা ইলেকট্রোড থাকে, যেটাকে বলা হয় রেফারেন্স ইলেকট্রোড। তোমরা দেখবে, এই যে দেখবে, আমি দেখাই দাও, দেখো, এই যে দেখো, তোমরা যখন ইউজ করো যত এরকম মেশিন ইউজ করো, যখন ইজি লাইট বা রোসের মেশিন ইউজ করো, দেখবে এখানে একটা রেফারেন্স ইলেকট্রোড থাকে, একটা সোডিয়াম ইলেকট্রোড, একটা পটাশিয়াম ইলেকট্রোড, একটা ক্লোরাইড ইলেকট্রোড। তো এই রেফারেন্স ইলেকট্রোডটা কি করে? রেফারেন্স ইলেকট্রোডের কাজ হচ্ছে এই সার্কিটটাকে কমপ্লিট করে। তাহলে এটা হলো রেফারেন্স ইলেকট্রোড। ওকে, তাহলে অ্যাকচুয়ালি একদম যদি আমরা সিম্পলিফাই দেখাতে চাই, তাহলে আমরা এইভাবে দেখাতে পারি, একদম সিম্পলিফাইড ভিউ অফ দ্য ইলেকট্রোড, ঠিক আছে? তো কি হয় এখানে? ভেরি ভেরি সিম্পল। দেখো এখানে, আর এখানে একটা গ্যালভানোমিটার থাকে, গ্যালভানোমিটার, ঠিক আছে? তো এখানে কি করা হয়? ধরো তুমি কোনো একটা সলিউশনের পিএইচ মাপতে চাইছো, সলিউশন টু বি মেজার্ড, দ্য সলিউশন হুইচ পিএইচ টু বি মেজার্ড, ঠিক আছে? তুমি কি করবে? তুমি এই টিউবটাকে ডুবিয়ে দেবে, এখানে এই ইলেকট্রোডটাকে এখানে ডুবিয়ে দেবে, এবং এই ইলেকট্রোডটার সঙ্গে একটা রেফারেন্স ইলেকট্রোডের কানেকশন থাকবে, এবং দ্যাট ইজ কানেক্টেড বাই গ্যালভানোমিটার। এবার কি হবে দেখো, ভেতরের যে সলিউশনটা রয়েছে, অর্থাৎ এই যে সলিউশনটা, পিএইচ কত? পিএইচ 7, মানে ফিক্সড। এই সলিউশনের যে পিএইচ, সেটা হলো ফিক্সড, পিএইচ ইজ ফিক্সড, ক্লিয়ার? তাহলে এখানে পিএইচটা ফিক্সড, তাহলে পিএইচ ফিক্সড মানে এখানে ফিক্সড নাম্বার অফ H+ আয়ন থাকবে। এবার তুমি যখন এই ইলেকট্রোডটাকে কোন একটা সলিউশনের মধ্যে ইমার্স করলে, তখন কি হবে? তখন খুব ভালো করে দেখো, এইটা হচ্ছে গ্লাস, এই গ্লাসটা স্পেশাল টাইপ অফ গ্লাস। এখানে সিলিকন অক্সাইড, সোডিয়াম, এইগুলো থাকে এই গ্লাসটার মধ্যে। যে গ্লাসটাকে আমরা দেখিয়েছি অ্যাশ কালার দিয়ে, গ্রে কালার দিয়ে দেখিয়েছি, এটা গ্লাস। এটা হচ্ছে 0.1 মিলিমিটার থিক, স্পেশাল টাইপ অফ গ্লাস। এটা কিন্তু নর্মাল গ্লাস নয়, এটা স্পেশাল ভাবে বানানো হয় গ্লাসটাকে, ঠিক আছে? তুমি যখনই এই গ্লাসটাকে কোনো একটা সলিউশনের মধ্যে ডোবাবে, তখন কি হবে? ঠিক তার চারিদিকে একটা হাইড্রেটেড জেল লেয়ার তৈরি হবে, যেটা আমি এখানে হাইলাইট করেছি ব্লু কালার দিয়ে। এখানে তৈরি হবে একটা হাইড্রেটেড জেল লেয়ার, এখানে দেখা যাচ্ছে। ওকে, এবার কি হবে? তুমি যখনই
ইলেকট্রোডটাকে কোনো একটা সলিউশনের মধ্যে ডোবাবে, তখন কি হবে, সলিউশনের মধ্যে যে H প্লাস আয়নগুলো রয়েছে দে উইল অ্যাটাচ টু দা গ্লাস, এবং এই গ্লাসটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্লাস মেমব্রেন। ঠিক আছে, এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় মেমব্রেন। ডিফারেন্ট টাইপ অফ মেমব্রেন রয়েছে, সেটা আমি ডিটেলসে যাচ্ছি না। এবার এই H প্লাস আয়নগুলো কি হলো, এই গ্লাসের গায়ে আটকে গেল, গেল তো। আচ্ছা, এবার আমাকে বলো যে বাইরে H প্লাস আয়ন বেশি না ভেতরে H প্লাস আয়ন বেশি? কোথায় H প্লাস আয়ন বেশি, প্রোটন কোথায় বেশি রয়েছে, বাইরে রয়েছে না ভেতরে রয়েছে? কোথায় বেশি রয়েছে দেখে বলো। মানে আমি বলতে চাইছি যে ইলেকট্রনের বাইরে বেশি প্রোটন না ভেতরে বেশি প্রোটন? আউটসাইডে বেশি প্রোটন, বাইরে বাইরে তাহলে বাইরে প্রোটন, বাইরে বেশি। তাহলে কি হলো, ভেতরে কম বাইরে বেশি, তাহলে কি হলো, দেয়ার উইল বি এ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য গ্লাস মেমব্রেন। এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, পোটেনশিয়াল ডিফারেন্স, এটা কি বলা হয়, পোটেনশিওমেট্রি। এবং এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা মেজার করব। কিভাবে মেজার করব, এখানে আরেকটা ইন্টারনাল ইলেকট্রোড রয়েছে, যেটা বলে মেজারিং ইলেকট্রোড। এইখানে এটা কি দিয়ে তৈরি, সিলভার দিয়ে তৈরি। এই সিলভার ইলেকট্রোড আবার কার সঙ্গে যুক্ত, রেফারেন্স ইলেকট্রোডের সঙ্গে যুক্ত। এই রেফারেন্স ইলেকট্রোড, এই পুরো সিস্টেমটা, এই যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হলো, এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে গ্যালভানোমিটারের মাধ্যমে মেজারমেন্ট করবে। এবং গ্যালভানোমিটারের মাধ্যমে মেজারমেন্ট করে অ্যাকচুয়ালি এর একটা ফর্মুলা রয়েছে, অনেক বড় ফর্মুলা, আমি ফর্মুলার মধ্যে যেতে চাইছি না, কারণ ফর্মুলা দরকার নেই, কিছু সিলেক্টিভ কোশ্চেন এখান থেকে আসতে পারে। আমি ওই জন্য ফর্মুলা, বিশাল বড় একটা ফর্মুলা রয়েছে, আমি ফর্মুলার মধ্যে যাচ্ছি না। তো এই গ্যালভানোমিটার এই পোটেনশিয়াল ডিফারেন্স যেটা, সেটাকে মেজারমেন্ট করে এটাকে পিএইচ ভ্যালু হিসেবে কম্পেয়ার, এই পিএইচটা বার করার জন্য একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা আমি আর চাইছি না বা বলতে যাচ্ছি না, কারণ ফর্মুলাটা তো নিশ্চয়ই আসবে না। তার মানে হচ্ছে আমরা এখানে মাপছি পোটেনশিয়াল ডিফারেন্স, এবং সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড সমস্ত মেজারমেন্টের ক্ষেত্রে একই রকম কনসেপ্ট এখানে ইউজ করা হয়। যেমন এখানে দেখো, আমাদের যে মেশিন আমরা ইউজ করি, অর্থাৎ এখানে কি ইউজ করা হয়, কোন মেথড ইউজ করে, আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড। এবার কথা হচ্ছে হোয়াই ইট ইজ কল্ড আয়ন সিলেক্টিভ। আমরা এখানে আয়ন সিলেক্টিভ কেন বলছি, এবার ভালো করে ব্যাপারটা বোঝো। হোয়াই ইট ইজ কল্ড আয়ন সিলেক্টিভ, তাহলে এটা আমার একটা সলিউশন, ধরো এটা একটা সলিউশন। এবার ধরো সলিউশনের মধ্যে হাইড্রোজেন আয়ন ছাড়া আরো নিশ্চয়ই অনেক আয়ন রয়েছে, ধরো এখানে সোডিয়াম আয়ন রয়েছে, ধরো এখানে পটাশিয়াম আয়ন রয়েছে, আরো তো আয়ন রয়েছে, পটাশিয়াম আয়ন রয়েছে, ধরো এখানে ক্লোরাইড আয়নও রয়েছে। কিন্তু এই যে ইলেকট্রোড, এটাকে বলা হয় আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড। কেন আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড? আয়ন সিলেক্টিভ ইলেকট্রোডের বলার কারণ হচ্ছে এই ইলেকট্রোড গুলো কিন্তু সোডিয়াম, পটাশিয়াম বা ক্লোরাইড এগুলোকে মেজার করবে না, এবং দ্য রেসপেক্টিভ আয়ন উইল অ্যাটাচ টু দ্য ইলেকট্রোড। এবং যেই আয়নটা বা আয়ন অফ ইন্টারেস্ট, যেটাকে মেজার করতে চাইছি আমি, শুধুমাত্র সেইটাই এই গ্লাসের গায়ে অ্যাটাচ হবে, এবং এইভাবে একটা পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট হবে। ধরো তুমি এখানে, ধরো এই ইলেকট্রোড দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোড আলাদা আলাদা। তুমি সোডিয়াম দিয়ে পটাশিয়াম মেজার করতে পারবে না, বা পটাশিয়াম দিয়ে তুমি কিন্তু ক্লোরাইড মেজার করতে পারবে না। প্রত্যেকটা ইলেকট্রোড আলাদা আলাদা ভাবে তৈরি। তাহলে যদি এটা সোডিয়াম ইলেকট্রোড হয়, তাহলে এটা শুধুমাত্র সে সোডিয়ামকেই মেজার করতে পারবে, এবং এগুলোকে সেই জন্য এগুলোকে বলা হয় আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড। অর্থাৎ এই ইলেকট্রোডটা শুধুমাত্র সোডিয়ামকেই মেজারমেন্ট করবে, পটাশিয়াম, ক্লোরাইড, হাইড্রোজেন এগুলোকে মেজারমেন্ট করবে না। যদি এটা ক্লোরাইড ইলেকট্রোড হয়, তাহলে ক্লোরাইড ইলেকট্রোডের ক্ষেত্রে একই রকম ভাবে এ কিন্তু শুধুমাত্র ক্লোরাইডটাকেই মেজারমেন্ট করবে। আর মেজারমেন্টটা কিরকম হবে, মেজারমেন্টটা হবে সে কিরকম, একদম সিম্পলিফাইড ভিউ, এটা একদম সিম্পলিফাই করে আমি দেখিয়েছি, এইভাবে মেজারমেন্টটা হবে। আর অ্যাকচুয়াল যে পিএইচ যে আমাদের যে হয়, যেটা অ্যাকচুয়াল যে পিএইচ মিটার হয়, পিএইচ মিটারের মধ্যে এখানে আমাদের গ্লাস ইলেকট্রোড এবং রেফারেন্স ইলেকট্রোড দুটো একসঙ্গে কম্বাইন করা থাকে। অর্থাৎ এই যে দুটো, এইটা আর এইটা,
আমি এটা দেখালাম। দেখো এই দুটো একসঙ্গে কম্বাইন করে দেওয়া থাকে এখানে, মানে ব্যাপারটা কি হলো, একটু কম্প্যাক্ট হয়ে গেল আমাদের, মানে একদম কম্প্যাক্ট করে দেওয়া হলো। তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট অফ পিএইচ মিটার অ্যান্ড দিস ইজ দ্য কনসেপ্ট অফ আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড। তাহলে পিএইচ মিটারও কিন্তু একটা আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড, কারণ পিএইচ মিটার শুধুমাত্র এই জায়গাটা বিশেষ করে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি সিলেক্টিভ মেমব্রেন। এটাকে বলা হয় সিলেক্টিভ মেমব্রেন, অর্থাৎ এই ইলেকট্রোডটা শুধুমাত্র, যেটা আমি দেখালাম একটু আগে, শুধুমাত্র কিন্তু হাইড্রোজেন আয়ন গুলো কি অ্যাট্রাক্ট করবে এবং হাইড্রোজেন আয়ন গুলো ওখানে বাইন্ড করবে। থাকতেই পারে সলিউশনের মধ্যে সোডিয়াম আয়ন থাকতে পারে, তাহলে সোডিয়াম আয়ন ওখানে বাইন্ড করবে, সোডিয়াম আয়ন ওখানে গিয়ে বাইন্ড করবে না, ওখানে বাইন্ড করবে শুধুমাত্র হাইড্রোজেন আয়ন। সেই কারণের জন্য গ্লাস ইলেকট্রোডকে বলা হয় সিলেক্টিভ মেমব্রেন অর আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড। বাস এটুকু জানলেই হবে। কি কি কোশ্চেন আসতে পারে দেখে নেওয়া যায় এখান থেকে। হ্যাঁ, হ্যালো স্যার, বলছি তাহলে রেফারেন্স ইলেকট্রোডের বেসিক্যালি কোনো মানে মেজর রোল নেই এখানে, জাস্ট লিখেছে আর কি। রেফারেন্স ইলেকট্রোড না থাকলে তোমার সার্কিটটা কমপ্লিট হবে কি করে? একটা তো সার্কিট, এই সার্কিটটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। তোমাকে সার্কিটটা যদি তুমি কমপ্লিট করতে না পারো তাহলে মেজারমেন্ট করবে কি করে? তোমার রেফারেন্স ইলেকট্রোড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, জাস্ট একটা সার্কিট হিসাবে ওটাকে রাখা। হ্যাঁ, তুমি ধরো রেফারেন্স, তুমি তুমি নিজে করে দেখতে পারো এটা, তুমি রেফারেন্স ইলেকট্রোডকে হাটিয়ে দাও এইখান থেকে, তুমি রেফারেন্স ইলেকট্রোডকে এখান থেকে সরিয়ে দাও, তুমি দেখবে মেজারমেন্টই করতে পারবে না, এরর দেখাবে তোমার মেশিনে। তুমি ক্লোরাইডকে হাটিয়ে দাও, তুমি সোডিয়ামকে হাটিয়ে দাও, তুমি পটাশিয়াম মাপো, কোনো অসুবিধা নেই। রেফারেন্সকে রাখতেই হবে, রেফারেন্সকে না রাখলে তুমি কোনো কিছু মেজারমেন্ট করতেই পারবে না। তাহলে রেফারেন্স হ্যাঁ, মানে সার্কিট হিসাবে খালি ইউজ হচ্ছে আর কি। মানে আগেরটা যেমন মানে হ্যাঁ, আগেরটা যেমন এইচ প্লাস আয়ন এসে বাইন্ড করছে, সেরকম কোনো ওটাকে বাইন্ড করার কোনো জায়গা নেই, জাস্ট একটা সার্কিট হিসাবে জয়েন করছে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস থাকে, আমি ডিটেলসে বলছি না কারণ এখানে একটা জিনিস থাকে, এই জায়গাটাকে ভালো করে দেখো, এই জায়গাটা ভালো করে দেখো, এটাকে লিকি জাংশন বলা হয়, এটাকে বলে লিকি জাংশন। কি বলা হয়? লিকি জাংশন। এই লিকি জাংশনে কি হয়, এখান থেকে আমার যে ইলেকট্রোলাইট গুলো রয়েছে, ইলেকট্রোলাইট গুলো এখান থেকে লিক করতে থাকে, পটাশিয়াম লিক করতে থাকে। তাহলে একটা সার্কিট কমপ্লিট করতে গেলে আমাদের এই লিকি জাংশন রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রাখতে হবে রেফারেন্স ইলেকট্রোডকে। তুমি দেখবে পিএইচ মিটারে, দেখো একটা পিএইচ মিটার যদি দেখা যায় আমি অরিজিনাল, তবে এই পিএইচ মিটারে এই যে ইলেকট্রোডটা দেখতে পাচ্ছ, এই যে গ্রে কালার ইলেকট্রোড, এটা বলে রেফারেন্স ইলেকট্রোড। তাহলে যদি রেফারেন্স ইলেকট্রোডের কাজ না থাকবে তাহলে দেওয়া দেওয়া আছে কেন? অবশ্যই সেই সার্কিটটাকে কমপ্লিট করার জন্য রেফারেন্স ইলেকট্রোড দেওয়া থাকে। আশা করি বুঝতে পারলাম। হ্যাঁ, ঠিক। কি বলছে? Electrolyte solution within the glass electrode reference of the pH meter is saturated KCl, concentrated HCl, diluted KCl, diluted HCl. কোনটা কারেক্ট হবে? কি বলছে তাহলে ইলেকট্রোলাইট কি মেথড হয়? আয়ন ডিফারেন্সিয়েশন একসাথে করা হয় কারণ এখানে তো ইলেকট্রোলাইট আলাদা আলাদা রয়েছে। সোডিয়ামে দেখো রেফারেন্স ইলেকট্রোড প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, রেফারেন্স ইলেকট্রোড তো জাস্ট সার্কিটটাকে কমপ্লিট করার জন্য। তাহলে রেফারেন্স ইলেকট্রোড তোমার সোডিয়ামের ক্ষেত্রেও রেফারেন্স ইলেকট্রোড এক, পটাশিয়ামের ক্ষেত্রেও এক, ক্লোরাইডের ক্ষেত্রেও এক। ঠিক আছে? তাহলে আমরা সোডিয়াম, আমাদের ব্লাডের মধ্যে কি থাকে? সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ফসফেট থাকে, ক্লোরাইড থাকে, অনেক আয়ন থাকে, ক্যালসিয়াম থাকে, লিথিয়াম থাকে, অনেক আয়ন থাকে। তাহলে প্রত্যেকটা আয়নকে আলাদা আলাদা ভাবে এস্টিমেট করার জন্য আমাদের আলাদা আলাদা ইলেকট্রোড ইউজ করা হয়। যেমন সোডিয়ামের জন্য সোডিয়াম, পটাশিয়াম মেজারমেন্টের জন্য পটাশিয়াম, ক্লোরাইডের জন্য ক্লোরাইড। বুঝা গেল?
কি বলছিলাম? তাহলে the electrolyte within the glass electrode of the pH meter is saturated KCl, concentrated KCl, diluted KCl, diluted HCl. এটা হবে saturated KCl. Which type of the ISE ion selective electrode is used in pH meter? Glass membrane, crystalline membrane, ion exchange, resin membrane, enzyme electrode. এটা বললাম pH meter, pH এর Glass ক্ষেত্রে তোমরা pH গ্লাস মেমব্রেন, তোমরা দেখবে pH মিটার সবসময় গ্লাস দিয়ে তৈরি হয়, গ্লাস মেমব্রেন। ওকে, which of the following principle is used in ISE? Amperometry, colorimetry, potentiometry, refractometry. Potentiometer. Potentiometry, যেহেতু আমরা potential difference মাপছি। Electrode are made up of iron, silver, platinum, copper. এটা তৈরি হয় না সিলভার দিয়ে তৈরি। এই যে তোমরা এই যে Silver. দেখছো এগুলো সব সিলভার দিয়ে তৈরি, ঠিক আছে? সিলভার দিয়ে ইলেকট্রোড সবসময় সিলভার দিয়ে তৈরি হয়, এবং খুব যদি ভালো করে তোমরা ইলেকট্রোড গুলো দেখো, এখানে দেখবে হালকা একটা কোটিং থাকে। অর্থাৎ এই যদি আমার হয় ইলেকট্রোড হয়, ইলেকট্রোডের বাইরে একটা কোটিং দেওয়া থাকে, খুব ভালো করে না দেখলে কোটিংটা বুঝতে পারবে না। এই কোটিংটা কিসের জানো? এই কোটিংটা হচ্ছে AgCl2, অর্থাৎ সিলভার ক্লোরাইড, তাই তো? তাহলে আমাদের ইলেকট্রোডটা এটা কি দিয়ে তৈরি? এটা সিলভার দিয়ে তৈরি, আর বাইরের লেয়ারটা তৈরি AgCl2 দিয়ে। আশা করি বলতে পারলাম। কোনো কোশ্চেন আছে ইলেকট্রোলাইট নিয়ে? স্যার এই AgCl2 লেয়ারটা কেন দেওয়া থাকে? AgCl2 লেয়ার দেওয়া থাকে কারণ এখানে একটা রিঅ্যাকশন হয়। রিঅ্যাকশনটা কি হয় দেখো, এই যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে না, এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য কি হয়, AgCl2 টা ভেঙে যায়। Ag সম্ভবত প্লাস, AgCl2 মানে হচ্ছে প্লাস প্লাস, এবং ClCl মাইনাস, ঠিক আছে? এখানে কোন একটা রিঅ্যাকশন, রিঅ্যাকশনটা এক্সাক্ট মনে নেই। তো এই যে AgCl2 টা ভেঙে গেল, AgCl2 টাই একমাত্র এই যে রিঅ্যাকশনটা এখানে হলো, তাই তো? এটা আয়োনাইজড হয়ে যায়, AgCl2 উইল আয়োনাইজড। এই আয়োনাইজেশন হওয়ার ফলেই অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারের মাধ্যমে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সটা মাপতে পারি। আর এক্সাক্ট দেখো এখানে সম্ভবত দেওয়া রয়েছে রিঅ্যাকশনটা। না, এখানে দেওয়া নেই। এখানে দেওয়া নেই। তো এইগুলো আয়োনাইজড হয়ে যায়, AgCl2 টা কি আয়োনাইজড হয়ে গিয়ে Ag প্লাস প্লাস আর 2Cl মাইনাস হয়ে যায়। এটাই অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্সটাকে মেজারমেন্ট করতে হেল্প করে, ঠিক আছে? কারণ ডাইরেক্টলি তো আমরা মানে হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশনের পোটেনশিয়ালটা মাপবো কিভাবে? এই মাপতে গেলেই তো আমার ইন্টারনাল ইলেকট্রোডটা লাগছে। ইন্টারনাল ইলেকট্রোড ছাড়া তো আমি পোটেনশিয়াল ডিফারেন্স মাপতে পারছি না। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সটাকে মাপতে গেলে আমাদের একটা ইন্টারনাল ইলেকট্রোড লাগবে, যেটা আমাদের সিলভার দিয়ে তৈরি হয়, এবং এটা রিঅ্যাকশন সম্ভবত আছে। এরকমই রিঅ্যাকশনটা হয়, এটা ভেঙে যায়, এবং ভেঙে গেলে যে কারেন্টটা ইলেকট্রনটা জেনারেট হয়, ঠিক আছে? আমার ঠিক এক্সাক্ট মনে নেই। এই ইলেকট্রনটাই অ্যাকচুয়ালি গ্যালভানোমিটারের পোটেনশিয়াল ডিফারেন্সটাকে মেজারমেন্ট করে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? স্যার বলছিলাম ওই যে মানে ফিলিং সলিউশনটা, যেটা মেজারিং ইলেকট্রোডের ফিলিং সলিউশন, এটা পিএইচ মিটারের জন্য H প্লাস আয়ন দিয়ে, ওটা মানে যার পিএইচটা 7.0। সোডিয়াম পটাশিয়ামের হ্যাঁ। জন্য ওই পিএইচ মানে ফিলিং সলিউশনটা সোডিয়াম আলাদা হবে, পটাশিয়াম আলাদা হবে, ক্লোরিনের আলাদা হবে, ক্লোরাইডের আলাদা হবে। হ্যাঁ, এটা আমি বলতে ভুলে গেছি। এবার দেখো এই যে ফিলিং সলিউশন গুলো কোথায় থাকে জানো? এই ফিলিং সলিউশন গুলো থাকে আমরা যে মানে রিএজেন্টটা ইউজ করি, যেটাকে বলে প্যাক, কি বলবো ওটাকে, যেটাকে বলে প্যাক সলিউশন যেটাকে বলা হয়। অর্থাৎ এই মেশিনের মধ্যে এই রিএজেন্টটাকে একদম ঢুকিয়ে দেওয়া হয়, যেটা, তাই তো? পিছনের দিকে থাকে ইলেকট্রোলাইট, দেখে পিছনের দিকে থাকে, সামনের দিকে থাকে মনে হয়। আর আমাদের যদি রোসের মেশিন হয় তাহলে সেটা সাইডে থাকে। তো সমস্ত কিছু সলিউশন বাফার সব ওই প্যাকের মধ্যেই দেওয়া থাকে। অর্থাৎ ও বলতে চাইলো, খুব ভালো একটা কোশ্চেন করেছে,
তাহলে যদি আমরা সোডিয়াম মাপতে চাই তাহলে এটাকে H প্লাসটাকে তুলে দাও, এখানে বসিয়ে দাও পটাশিয়াম। তাহলে একটা নোন কনসেন্ট্রেশনের কোনো সলিউশন থাকবে। আর বাইরে কি হবে, বাইরে হাইড্রোজেনের জায়গায় পটাশিয়াম থাকবে, এখানেও একটা পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট হবে। একই ব্যাপার পিএইচ মিটারের মতোই। আমি পিএইচ মিটারটা বললাম কি, পিএইচ মিটারটা বলতে বোঝাতে সুবিধে হয় বলে। এইবার আমাদের যে অ্যাকচুয়াল যে সোডিয়াম পটাশিয়াম অ্যানালাইজার হয় সেখানে কি ফিলিং সলিউশন থাকে সেটা আমার এক্স্যাক্টলি জানা নেই, তবে অবশ্যই সেটা পটাশিয়াম কন্টেন্ট কোনো ইয়ে হবে আর কি, কিন্তু এক্সাক্ট আমার জানা নেই যেখানে কি ইউজ করা হয়। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। দাদা ওই এমসিকিউ এর এখনো- যে প্র্যাকটিস সেট গুলো দিয়ে দেবে বলছিল, ওইগুলো একটু অ্যান্সার গুলো হেডলাইট করে দিলে ভালো হতো পড়তে। আচ্ছা ঠিক আছে, ওটা করে দেবো, ওটা করে দেবো। আচ্ছা তাহলে বিলিরুবিন পড়িয়ে দিলাম, আয়ন পড়িয়ে দিলাম। কালকে যে ক্লাসে পড়াবো সেটা হচ্ছে লিপিড। আচ্ছা আর কি কি দরকার একটু বলে দেবে আমাকে, আর কি কি বায়োকেমিস্ট্রি কি কি লাগবে? ভিটামিনটা পড়াবো, কালকে পড়াবো ভিটামিন আর লিপিড প্রোফাইল, মানে লিপিডটা পুরোটা পড়িয়ে দেবো। এছাড়া আর কি কি তোমরা বায়োকেমিস্ট্রি চাইছো সেগুলো আমাকে বলো, আমি সমস্ত কিছু পড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করলাম, আবার কালকে ক্লাস হবে। দাদা বলছিলাম mock মক test নেবো। টেস্টের ব্যাপারটা। মক টেস্ট আগস্ট থেকেই নেবো, একদম টাইম হচ্ছে না আমার একদম। ঠিক আছে, একটা মানে কোশ্চেন করা আছে, বানানো সবই আছে, কিন্তু টাইম হচ্ছে না। মক টেস্টটা নেবো, আমি ঠিক নেবো এই আগস্ট মাস থেকেই, কালকে থেকেই দেখি চেষ্টা করছি মক টেস্টটা নেওয়া। ঠিক আছে, ওকে তাহলে কালকে হবে আবার 8:30 থেকে।